আজিজ ভাই শুরু করেন। আইওই লস্ট OSPI আইওই অস্কি লস্ট বলছি একবার আইওই OSPI ক্লিনিক্যাল ব্যাচ আইওই আমি এই গ্রুপে তো নাই কি ঢুকছো আবার লিংক দিছে ভাই আনিস ভাই শোনা যায় না? আনমিউট করে কথা বলেন। হ্যাঁ শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারা মুমতাজ। আমি এইবার 2021 জানুয়ারি সেশনে এফসিপিএস পাস করেছি ইন্টার্ন মেডিসিনে। আজকে আমি আপনাদের সাথে আইওই নিয়ে কথা বলতে এসেছি এখানে। আমার আইওই এর এক্সপেরিয়েন্সটা আসলে আপনাদের সাথে শেয়ার করে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর এছাড়া আমি আইওই নিয়ে আমার যেটা প্রিপারেশন ছিল সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি কিভাবে আইওইটাকে প্রিপেয়ার করছি আমার জন্য। তো প্রথমে আপনাদের সাথে আমি হচ্ছে গিয়ে, আপনাদের যদি কারোর কোনো কিছু জানার থাকে আমার কোশ্চেন গুলার পরে আমি যখন আমার স্লাইড গুলো বলবো, দয়া করে আপনারা প্লিজ একটু কোশ্চেন করবেন, কারণ ইন্টারাকশন না হলে আপনারা আনমিউট করে আপনারা সবাই একটু কোশ্চেন করবেন। ইন্টারাকশন না হলে আসলে বোঝা যায় না ব্যাপারটা যে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা। তো আমি হচ্ছে প্রথমেই শুরু করব আমার আইওই। আমি আপনাদেরকে বলি, এইবার ফার্স্ট টাইম যেটা আমরা আইওই ফেস করছি সেখানে ব্যাপারটা এরকম ছিল। প্রথমে আমাদেরকে পিসিপিএস এ নিয়ে যাওয়া হয়েছে অডিটোরিয়ামে, সেখানেই নিয়ে আমাদেরকে কার্ড, নতুন একটা কার্ড দিয়ে নাম্বার টাম্বার দেওয়া হয়। দেওয়া করে এখানে হচ্ছে গিয়ে দুইটা গ্রুপ ভাগ করে ফেলা হচ্ছে, যে এক গ্রুপ অসপিতে যাচ্ছে আর এক গ্রুপ আইওইতে যাচ্ছে, দুইটা আলাদা বিল্ডিং। তো আমার ফার্স্টে আইওই ছিল। তো আমার মনে হয় আমি লাকি যে আমার ফার্স্টে আইওই ছিল, বিকজ আমার আইওই এর প্রিপারেশন ভালো ছিল এবং পরীক্ষা আমার মনে হয়েছে আমি কম্পিটিটিভলি অনেক বেশি ভালো দিচ্ছি অন্যান্য যে কোনো পরীক্ষার চেয়ে। কারণ অসপিতে আমি দু একটা ভুল মিস্টেক করছি, কিন্তু আইওইটা আমি স্মুথ দিয়ে দিছি। তো আমার আইওইতে নিয়ে যাওয়ার পর যেটা হলো, আমি যেটা দেখলাম যে একবারে একটা সেশন 60 জনকে আইওইতে নিয়ে গেছে। তো 60 জনই মোস্ট প্রবাবলি, হ্যাঁ 60 জনকে তিনটা ফ্লোরে আইওই হয়েছে, দোতলা, তিনতলা, চারতলা। এবং হচ্ছে কি আমরা যেরকম বিসিপিএস রিটেন পরীক্ষা দিতে যাই, এই পাশ এই পাশ, এক পাশে 10 জন আরেক পাশে 10 জন, এভাবে তিনটা ফ্লোরে এট এ টাইম আইওই হয়েছে। মানে এট এ টাইম ওখানে কতগুলো, মানে 60 জন টিচার বসছেন আইওই নিতে, এক একটা ফ্লোরে হয়েছে। তো আমাদের আইওই স্টেশন ছিল 5টা করে। আমি ফার্স্টে যে জাস্ট 10 জন ভাগ করে ফেলছে র্যান্ডমলি, এখানে কোনো নাম্বার বা কারোর কোনো অনুযায়ী না, র্যান্ডমলি দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। ভাগ করে ফেলে যে যেই সিরিয়ালে দাঁড়ায়, এক সিরিয়ালে 10 জন, আরেক ফ্লোরে 10 জন, আর বাকিদেরকে তো উপরে ফ্লোরে ছিল। তো এর ভিতরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, রুমে ঢুকায় দিয়ে বলে দেওয়া হয়েছে যে যে যার যেই স্টেশনে ইচ্ছে বসে যাও। 10 জন ছিল, মানে 5টা স্টেশন রিপিট ছিল, 10টা স্টেশন, যার যে স্টেশনে ইচ্ছে বসে যাও। সে সেভাবেই বসে গেছে। বসে যাওয়ার পর সবাই বসে যাওয়ার পর এবার মাঝখানে একজন থাকবে, তার কাজ হচ্ছে সে শুধু ঘন্টা দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 মিনিট একটা স্টেশন শেষ হবে, সে শুধু ঘন্টা দিবে। আমি একটা চেয়ার থেকে উঠে আরেকটা খোপে চলে যাব, খোপ করা আছে এরকম 10টা খোপ, আমি একটা খোপ থেকে উঠে আরেকটা খোপে চলে যাব। বেসিক্যালি ব্যাপারটা ক্লাসটা একটু করুন, ইন্টারনেটে ক্লাস বুঝবেন, এগুলো করবেন। আপনারা একটু যে পার্সোনাল কিছু কথা হয় সেটা একটু মিউট করে নেবেন কষ্ট করে নিজেকে। তো আসলে যেটা বলতেছিলাম যে এই এক্সপেরিয়েন্সটা আসলে নিজে পরীক্ষা না দিলে একটু বোঝা ডিফিকাল্ট, কিন্তু আপনারা প্রিপেয়ার থাকবেন, যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এবার আসি, আমরা হচ্ছে কি যখন আমরা হচ্ছে কি স্টার্ট করলাম আমাদের আইওই, আমার ফার্স্ট স্টেশন বেসিক্যালি ছিল হচ্ছে
এটা আমার ফার্স্ট স্টেশন ছিল না, যেটা আমি এখানে নিয়ে আসছি, বাট এইটা আমাদের হচ্ছে কি ঢুকতে ফার্স্ট স্টেশন ছিল। ঢোকার সাথে আমি পিছনে বসছিলাম। তো এইটা সম্পর্কে আমি সিকোয়েন্সিয়ালি আসি, যে এই স্টেশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে একটা ইমার্জেন্সি ইভালুয়েশন। আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে আমাদের 5টা স্টেশন থাকবে। একটা স্টেশন ইমার্জেন্সি ইভালুয়েশন, একটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে নিউ ইনভেনশন অথবা নিউ টপিকস নিয়ে কোশ্চেন, দেন আরেকটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ইথিক্স অথবা পাবলিক হেলথ ইস্যু নিয়ে, এবং আরেকটা থাকবে ক্রনিক কেস, মানে আউটডোর পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো আমার ফার্স্ট স্টেশন থেকে আমরা আসি, যে ফার্স্ট স্টেশন যেটা ইমার্জেন্সি ইভালুয়েশনের ভিতরে যেটা পড়ে, মানে সেটা ছিল হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে আমার সামনে স্যার বসছিলেন, ঢাকা মেডিকেলের একজন স্যার, একেএম আমিনুল হক স্যার, উনি বসছিলেন। তো সিস্টেম আসলে বেসিক্যালি একটা কথা যেটা আমাদেরকে বলা হয় যে ইন্টারাক্টিভ মানে স্যারও কোশ্চেন করবে, আমিও কথা বলবো, দুজন মিলে ইন্টারাক্টিভ হবে। তো আসলে বেসিক্যালি শুধু আমার কাছে মনে হয়েছে এই স্টেশনটাই ইন্টারাক্টিভ ছিল, ট্রুলি ইন্টারাক্টিভ যেটাকে বলা হয়। আর কোন স্টেশনে আমি খুব একটা ইন্টারাক্টিভ পাইনি, যে আমি স্যারকে কোনো কোয়েশ্চেন করা, আমি স্যারকে কিছু কোয়ারি করবো, এরকম কিছু পাইনি। এই একটা স্টেশন ছিল যেখানে আমার একটা সুযোগ ছিল যে আমিও স্যারকে একটা কোয়ারি করব। তো ইমার্জেন্সি ইভালুয়েশনের ভিতরে বেসিক এটার টপিক ছিল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আমাদের সিনারিওটা মোস্ট প্রবাবলি দেখেন, ওখানে আসলে হচ্ছে গিয়ে 5 মিনিটের মধ্যে একটা সিনারিও লেখা থাকবে কাগজে, আপনার সামনে একটা সিনারিও লেখা থাকবে, আপনার অপোজিটে স্যার বসে থাকবেন, স্যারের কাছে কাগজ থাকবে, আপনার গলায় ঝোলানো থাকবে আপনার রোল নাম্বার, যেটা অস্পিক দিতে গিয়ে আপনি ফার্স্ট আপনাকে দেওয়া হবে। সেই রোল নাম্বারটা স্যার টুকে আপনি যে যে কোশ্চেন করতেছেন সেই কোশ্চেন গুলার পাশে স্যার টিক দিয়ে কাগজটা ফেলে দিবে। ব্যাস, প্যাটার্ন হচ্ছে এটা। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট বসে থাকবেন, আপনি জাস্ট আপনার সামনে যে কোশ্চেনটুকু আছে সেটুকু পড়বেন, পড়ে দেন স্যারের দিকে তাকাবেন, তারপরে স্যার শুরু করবে আপনার কোশ্চেন যে এটা সম্পর্কে কি। বেসিক ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা একটা যদি হচ্ছে অ্যারেঞ্জ করা যেত আসলে, তাহলে আপনারা খুব ভালো বুঝাতে পারতাম আমি, যেটা যদি ফিজিক্যালি অ্যারেঞ্জ করা যেত একটা, যে কিভাবে বিসিপিএস নিচ্ছে আইওইটা, খুব ভালো হতো। যাই হোক, আমি শুরু করি। তো প্রথম সিনারিওটা 5 মিনিটে এরকম সিনারিও দিছে। প্রতিটা আমি প্রথমে বলে নিই যে একটা সিনারিও বা প্রতিটা কোশ্চেনের একটু এদিক সেদিক হেরফের হতে পারে, কারণ এটা হচ্ছে গিয়ে স্যার কোশ্চেন করছে, আমি অ্যান্সার দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এখানে এত স্টেশন, এত কথাবার্তা, যে দু একটা জিনিস এদিক সেদিক হতে পারে, সেটার জন্য হচ্ছে গিয়ে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তারপরেও আমি এই আইইউটা লেখার আগে আমি অনেক মানুষের সাথে কনসাল্ট করছি যে আসলে পয়েন্ট গুলা তাদেরও এরকম হয়েছে কিনা, ঠিক আছে কিনা। মোটামুটি যতটুকু অ্যাপ্রক্সিমেটলি আনা যায় আমি ততটুকুই নিয়ে আসছি আপনাদের সামনে। তো আমি প্রথম সিনারিও নিয়ে কথা বলি, যেটা ছিল ইমার্জেন্সি ইভালুয়েশন। সেটার সিনারিওটা ছিল যেটা আমার সামনে লেখা থাকবে, আমার টেবিলের সামনে লেখা থাকবে, এটা স্যার আপনাকে বলবেন, এটা লেখা থাকবে আপনার সামনে। সেটা ছিল 30 years old male patient presented with severe upper abdominal pain and vomiting for 6 hours. তো এটাই ছিল সিনারিওটা, যে আপার অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং ফর 6 আওয়ার্স। তো ফার্স্ট কোশ্চেন, এটা আমি পড়ার পরে আমি স্যারের দিকে তাকালাম, তাকানোর পর স্যারের ফার্স্ট কোশ্চেন ছিল যে হোয়াট হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দ্য পেশেন্ট। তো হোয়াট হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দ্য পেশেন্ট, এই হিস্ট্রি এরকমই স্যারের কোশ্চেনটা ছিল বেসিক্যালি। এখানে যেটা হয়েছে, তো আমি আসলে আমি আপনাদেরকে সত্যি একটা কথা বলি, আমি আসলে কথা অনেক বেশি বলি। তো যখন আমার হচ্ছে কি আসলে অস্পিল প্রিপারেশন, আইইউই কিংবা অস্পিল আমার প্রিপারেশন গুলো এমন করেছিল, মানে আমি একদম পুরো প্রতিটা জিনিসে আলাদা আলাদা করে প্রিপারেশন নিচ্ছি। তো আমার হচ্ছে কি মাথায় ছিল যে ইমার্জেন্সি ইভালুয়েশনের জন্য আমি কি কি পড়বো, এবং ইমার্জেন্সি ইভালুয়েশন থেকে কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতে পারে। সো আমি প্রিপেয়ার ছিলাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা ইমার্জেন্সি ইভালুয়েশন বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে আমার কোশ্চেন আসতে পারে, আমি একেবারে মাথায় সেট করা ছিল। দ্যাটস ওয়াই আমি কি করছি, যখনই আমাকে জিজ্ঞেস করছে হোয়াট হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দ্য পেশেন্ট, আমি সুন্দর করে কটকট করে বলা শুরু করছি যে আমি হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল পেইন কেমন সেটা হচ্ছে গিয়ে আমি ইভালুয়েট করবো। অ্যাবডোমিনাল পেইনকে ইভালুয়েশন করার জন্য আমাকে 6টা-7টা পয়েন্ট দেখতে হয়, সেই পয়েন্টগুলো আমি নিজেই বলতেছি, এবং আমি নিজেই বলতেছি যে যদি অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে কি তার ব্যাকে চলে যায় তাহলে এটা আমার ডিডি থাকবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তারপর আমি ভমিটিংটা কিরকম এটা আমি ইভালুয়েট করবো। দেন আমি পেশেন্টের, মানে আমার মাথায় ছিল সেট ছিল যে এটা আমি একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সো আমি এই লাইনে তার আমি হিস্ট্রি নিচ্ছিলাম। আমি অনেক কথা বলে গেছি। বলে যাওয়ার পরে স্যার হচ্ছে গিয়ে আমাকে আসলে বেসিক্যালি তারপরে কিছুক্ষণ পরে থামাই দিচ্ছে। থামাই দেওয়ার পরে স্যার পরে কোশ্চেনে গেছে, কিন্তু আমি এই জায়গাটা একটা আমার মিস্টেক ছিল, আমি আপনাদেরকে বলি। এটা আমি স্যারের সাথে আমি পাস করার পরে যখন দেখা করতে গেছিলাম,
যে স্যারের কাছে আমি ট্রেনিং ছিলাম, তো পাশ করার পর স্যারের কাছে যখন দেখা করতে গেছিলাম তো স্যার আমাকে বলতেছিলেন যে আমার ভুল কোথায়। বেসিক্যালি কোশ্চেনটা এরকম থাকবে, মানে উনারা যেভাবে তৈরি করছেন কোশ্চেনটা এরকম হবে যে আপনাকে কোশ্চেনটা করা হবে হোয়াট হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দ্য পেশেন্ট, আপনি হিস্ট্রি কি নেবেন। আমি তখন অ্যান্সার করব যে আমি পেশেন্টের অ্যাবডোমিনাল পেইনটাকে ইভালুয়েট করব, আমি পেশেন্টের ভমিটিংটাকে ইভালুয়েট করব। কিভাবে স্যার তখন কোশ্চেন করবে কিভাবে তুমি ইভালুয়েট করবা, তখন আমি আবার বলবো আমি অ্যাবডোমিনাল পেইনের সিম্পটম অ্যানালাইসিস করব। কি কি সিম্পটম, যে আমি দেখব পেইনটার নেচার কেমন, পেইনটার সাইট কোথায়, পেইনটার রেডিয়েশন আছে কিনা, ইন্টেন্সিটি অফ দ্য পেইন, এবং পেইনটার ফুড রিলেশনের সাথে কোন ফুডের সাথে ফুড ইনটেকের সাথে কোনো রিলেশন আছে কিনা, পেইনটা রিকারেন্ট হয় কিনা নাকি এটাই ফার্স্ট টাইম, পেইনটার অনসেটটা কি গ্র্যাজুয়াল অর সাডেন, এবং এর সাথে কোনো অ্যাসোসিয়েটেড সিম্পটম আছে কিনা, যদি সিম্পটম থেকে থাকে সেটার আমি সিম্পটম ইলাবোরেশন, এবং পেইনটার অ্যাগ্রাভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টর, এই 5টা-7টা পয়েন্ট আমি হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে দেন পেইন একটা অ্যাসোসিয়েটেড তার সিম্পটম আছে সেটা কি ভমিটিং। এবার আমি আসবো ভমিটিং এর কথায়, যে ভমিটিংটা কেমন, ভমিটিং এর অ্যামাউন্ট কেমন, কালার কেমন, অর্ডার কেমন, ভমিটিং এ কি কি কন্টেন্ট যায়, ভমিটিংটার অ্যাবডোমিনাল পেইনের সাথে রিলেশন নাকি রিলেশন টু মিল অর টাইম অফ দ্য ডে, এবং কোনো মেডিকেশনের হিস্ট্রি আছে কিনা, এই কয়টা জিনিস আমি হিস্ট্রি নেব। এইটা ছিল আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু আমি যেহেতু আগে থেকে মাথায় সেট করে রাখছি যে এটা একটা প্যানক্রিয়াটাইটিস, সো আমি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস লাইনে অনেক কথা স্যারকে বলে গেছি, কিন্তু স্যারের কথা ছিল যে অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং এই দুটো জিনিসকে তুমি ইভালুয়েট করবা। করার পরে স্যার আমাকে এরপরে স্যার যেটা বলতেছিলেন পরে, স্যার আমাকে এরপরে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি অ্যাবডোমিনাল পেইন কেমন সেটা জানতে চাও পেশেন্টের কাছে, ঠিক আছে আমি ডেসক্রাইব করতেছি অ্যাবডোমিনাল পেইনটা। পেশেন্টের অ্যাবডোমিনাল পেইনটা ব্যাকে রেডিয়েশন হয়, সিভিয়ার ইন্টেন্সিটি। তখন স্যার আমাকে জিজ্ঞেস করবেন যে এবার বলো তোমার ডায়াগনোসিস কি। কিন্তু এইভাবে আমাদের সিকোয়েন্সিয়ালি আগাতে হবে, মানে আমিও স্যারকে কোশ্চেন করবো যে অ্যাবডোমিনাল পেইনটা কেমন, অ্যাবডোমিনাল পেইনটা রেডিয়েশন আছে কিনা, ইন্টেন্সিটি কেমন। কিন্তু বেসিক্যালি আমি নিজের পরীক্ষায় সে কাজ করি নাই, আমি নিজে প্যানক্রিয়াটাইটিস মাথায় রেখে আমি সুন্দর মতো অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ড্রাগ হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি, ওয়েট, জন্ডিস, হেমাটোমেসিস, ম্যালেনা, ফিভার, মানে সব কথা বলে গেছি। মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্লিনিক্যাল ফিচার, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ইটিওলজি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন, 3টা লাইনে আমি ইভালুয়েট করে সব কথা বলে গেছি। কিন্তু বেসিক্যালি এইটা রং ছিল উচিত ছিল কি আমি শুধু তার অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং এবং কিছু অ্যাসোসিয়েট ফিচার নিয়ে কথা বলবো, এবং আমি বলবো যে আমি আপনার কাছে স্যারের কাছে আমি জানতে চাই স্যার আপনি আমাকে বলবেন যে অ্যাবডোমিনাল পেইনটার ক্যারেক্টারিস্টিক কেমন। এইটা হচ্ছে কি মূল কথা, আশা করি আমি বুঝাইতে পারছি জিনিসটা। তারপরে কোশ্চেনটা স্যার তারপরে আমাকে বলবে যে অ্যাবডোমিনাল পেইনটা সে ব্যাকে রেডিয়েট হয়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল পেইনটা সিভিয়ার ইন্টেন্সিটি, ফুড নেওয়ার আধা ঘন্টা পরে হচ্ছে, তখন স্যার আমাকে জিজ্ঞেস করবে এবার বলো তোমার ডায়াগনোসিস কি। তখন আমি অ্যান্সার দিব আমার ডায়াগনোসিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। স্যার আমাকে এটা, আমি স্যারের সাথে যখন পরীক্ষা শেষ করে দেখা করতে গিয়েছি তখন স্যার আমাকে এই ভুলটা ধরাই দিয়েছেন যে এটা তোমার ভুল ছিল, তুমি একবারে অনেক কথা বলছো, তুমি নাম্বার পাইছো, কিন্তু বেসিক উনাদের ইন্টেনশন এইটা না। মানে উনাদের ইন্টেনশন হচ্ছে আপনি সিম্পটম অ্যানালাইসিস উনারা জানতে চাইছে আমার কাছে, সিম্পটম অ্যানালাইসিস, অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং এর অ্যানালাইসিস, এবং আমি স্যারকে কোশ্চেন করবো স্যার আপনি বলেন অ্যাবডোমিনাল পেইনটা কেমন, তখন স্যার আমাকে ডেসক্রাইব করবে অ্যাবডোমিনাল পেইন, তারপরে স্যার আমাকে জিজ্ঞেস করবে তোমার ডায়াগনোসিস কি, তখন আমি অ্যান্সার দেব আমার ডায়াগনোসিস প্যানক্রিয়াটাইটিস। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এটাই বলার উদ্দেশ্য যে আইওই এর সিস্টেম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, এটা হচ্ছে ট্রুলি ইন্টারঅ্যাক্টিভ, মানে স্যারও আমাকে কোশ্চেন করবে আমিও স্যারকে কোশ্চেন করবো। এটাই ছিল বিসিপিএস এর নতুন ফরম্যাট যেটা তৈরি করতে চাইছে। এবং এই যে আমি যে কোশ্চেন করলাম সেটার জন্য নাকি আলাদা পুরো 2 মার্কস ছিল ওই অসপিতে, কিন্তু এটা তো আসলে বেসিক্যালি আমরা তো ফার্স্ট টাইম আমরা অ্যাকাস্টম ছিলাম না, আমি পরীক্ষা দিয়ে পরে স্যারের কাছে শুনছি যে এটা সিস্টেম, এটা করতে হবে। সো আমি আপনাদেরকে আগেই বলতে চাই যে আপনারা যখনই একটা সিম্পটম আপনাদেরকে দিয়ে করবে আপনারা স্যারকে কোশ্চেন করবেন যে স্যার আমি সিম্পটমটাকে অ্যানালাইসিস করতে চাই, আপনারও কোশ্চেন করার সুযোগ আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, এটা আমি বলতে যাচ্ছি। এবং এই কোশ্চেন করার উপরে আপনার মার্কসও আছে, আলাদা একটা ভালো মার্কস থাকবে। দেন এখানে স্যার হচ্ছে গিয়ে আমাকে একটা কোশ্চেন মাঝখানে স্যার আমাকে করছিল থামাই দিয়ে যে তোমার এক্সামিনেশন ফাইন্ডিংস কি, তুমি যদি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ভাবো তাহলে তোমার কি কি এক্সামিনেশন ফাইন্ডিংস কি দেখবা। তো আমি এখানে হচ্ছে কি এক্সামিনেশন ফাইন্ডিংস বলতেছিলাম যে গ্রেড রানার সাইন, কুলেন সাইন, বা পেশেন্ট শকে আছে কিনা দেখবো, অথবা পেশেন্টের হচ্ছে কি এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছাড়া আমার আদার ডিফারেন্সিয়ালসও হতে পারে যেগুলো সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে 6 ঘন্টা ধরে হচ্ছে, যেমন হচ্ছে কি পারফোরেশন, সেই ক্ষেত্রে আমি বোর্ড লাইক রিজিডিটি আছে কিনা সেটাও দেখবো।
বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে আমি আসলে অনেক বেশি কথা বলি তো আমি মাথায় সেভ করে রাখছি যেটা প্যানক্রিয়াটাইটিস আমি প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে আমি জাস্ট বলেই যাচ্ছি না তো স্যার মাঝে মাঝে আমার জন্য স্যার মাঝে মাঝে একটু হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল স্যারের লাইনের কোশ্চেন থেকে এটাই আমার কাছে পরে মনে হয়েছে স্যারের সাথে কথা বলে তো তারপরে কোশ্চেন ছিল তোমার ডায়াগনোসিস কি তো আমি তো বলছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তো এই জায়গায় আবার একটু আপনাদের ইন্টারাপ্ট করি তো আমার স্যার আমাকে বলতেছিলেন যে তো এইটা তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এটা তো তুমি কখন বুঝবা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং 6 ঘন্টা ধরে এটা ডিফারেন্সিয়াস কি শুধু একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস না এটা ডিফারেন্সিয়াস অনেকগুলো আসতে পারে এবং আমি ছাড়া আশেপাশে অনেক মানুষ পরীক্ষা দিচ্ছে যারা এটা ডিফারেন্সিয়াস 5টা ডিফারেন্সিয়াস আছে এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সবচেয়ে লাস্টে আনছে তো হচ্ছে কি কেন তাদের এই ভুলটা হলো বিকজ তারা কেউ সিমটম অ্যানালাইসিস এর কোশ্চেনটা স্যারের কাছে জানতে চায়নি যে আমি জানতে চাই অ্যাবডোমিনাল পেইনটা কেমন তখন স্যার আমাকে বলবে যে অ্যাবডোমিনাল পেইনটা এমন তখনই আমার স্যার জিজ্ঞেস করবে তাহলে এবার তোমার ডায়াগনোসিস কি তখন আমি বলবো একটা ডায়াগনোসিস এই কোশ্চেনের একটা ডায়াগনোসিস ছিল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু এটা অনেকেই ভুল করছে এখানে 5টা ডায়াগনোসিস বলছে 7টা ডায়াগনোসিস বলছে এবং লাস্টে প্যানক্রিয়াটাইটিস বলছে এবং ভুলটা আসলে বেসিক্যালি আমাদের না যারা পরীক্ষা দিচ্ছে যারা 5টা ডায়াগনোসিস বলছে তাদের না ভুলটা হচ্ছে কি আমাদের সিস্টেম বোঝার আমরা এই সিস্টেম সম্পর্কে আমাদেরকে কখনো বলাই হয়নি যে তুমিও কোশ্চেন করতে পারবা আমি হচ্ছে গিয়ে মানে সিমটম আমি ওখানে তো নিজে বকবক করে বলে গেছি কিন্তু এটা তো আমাদেরকে অ্যাকাস্টম করানোর দরকার ছিল আগে থেকে যে তুমিও কোশ্চেন করতে পারবা তুমিও কোশ্চেন করবা একটা পরীক্ষা নিয়ে একজন পরীক্ষা দিচ্ছে একজন স্যার আরেকজন স্যার অ্যান্সার দিচ্ছে দিয়ে এভাবে আমাদেরকে বোঝানো উচিত ছিল যে আমিও কোশ্চেন করতে পারবো আদারওয়াইজ আপনি চিন্তা করেন নর্মাল ভাইবা দিতে গেছেন আপনি আগে যেরকম ভাইবা হতো সেখানে বসে আপনি স্যারকে উল্টা কোশ্চেন করতেছেন স্যার বলেন যে অ্যাবডোমিনাল পেইনটা কেমন আপনাকে স্যার আস্ত রাখবে খাইয়ে ফেলবে কিন্তু এখানে আলটিমেটলি এই সিস্টেম এটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মানে তুমিও বলবা আমিও বলবো তোমারও কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনে আমি আরেকটা অ্যান্সার দিব তারপরে তুমি হচ্ছে কি আমাকে ডায়াগনোসিস করবা বেসিকলি হচ্ছে কি এখানে আমাকে স্যার বলছেন যেখানে অনেক ছেলে মেয়ে এখানে অনেক দিদি বলছে যেখানে আমরা মার্কস দিতে পারি নাই তো তারপরে যেটা ছিল তারপরে স্যার আমাকে কোশ্চেন করছিল যে তুমি কি ইমিডিয়েট ইনভেস্টিগেশন করবা তো আমি বেসিক্যালি আমার মাথায় ছিল এভাবে যে আমি কি ইমিডিয়েট ইনভেস্টিগেশন করব আমি প্রথমে প্যানক্রিয়াটাইটিস কে ডায়াগনোসিস করব দেন প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন কি হয়েছে সেটাকে দেখব এবং প্যানক্রিয়াটাইটিস এর ইটিওলজিটাকে ফাইন্ড আউট করব তো আমি এই লাইনে অনেক কথা বলে গেছি আমি যেহেতু অনেক তাড়াতাড়ি কথা বলি এবং অনেক কথা বলি আমি অনেক কথা বলে গেছি কিন্তু স্যারের আসলে জিজ্ঞাসা ছিল তুমি প্যানক্রিয়াটাইটিস কে কনফার্ম করার জন্য কি ইনভেস্টিগেশন করবা মানে সেরাম অ্যামাইলেজ লাইপেজ আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন উইথ অর উইদাউট কন্ট্রাস্ট এবং খুব বড় জোর প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার টু হচ্ছে গিয়ে এক্সক্লুড আদার ডিফারেন্সিয়াস মানে মনে হলো স্যারের সাথে পরে কথা বলে মনে হলো যে আসলে কোশ্চেনের অ্যান্সার ছিল এতটুকু কিন্তু আমি তো বললাম আমি অনেক কথা বলি আমি হচ্ছে কি আমার মাথায় সেট করা আছে প্যানক্রিয়াটাইটিস আসবে সো আমি প্যানক্রিয়াটাইটিস যখনই ইনভেস্টিগেশন বলছি আমি গড়গড় করে সব ইনভেস্টিগেশন বলে ফেলছি মানে আমি স্যারের দিকে তাকাই দেখতেছিলাম যে স্যারই কনফিউজড হয়ে গেছে যে হচ্ছে কি আমার এত কথা থেকে উনি কোন কথাটাকে নিবে না তো বেসিক কথা হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনারা যদি পারেন বলে দিবেন ডেলিভার করে দিবেন পরীক্ষাটা হবে এরকম যে আপনারা সব প্রিপারেশন আপনাদের নেওয়া থাকবে আপনারা পরীক্ষার হলে ডেলিভার করতে যাবেন ওখানে গিয়ে কিন্তু রান্না করলে হবে না রান্না বাসা থেকে করে নিয়ে যাবেন সব প্রিপারেশন বাসা থেকে করে নিয়ে যাবেন সব আপনার প্রিপেয়ার থাকবে আইওই প্রতিটা স্টেশন আপনার প্রিপেয়ার থাকবে আপনি আপনার পার্টনারের সাথে বসবেন বসে আইওই প্রতিটা প্র্যাকটিস করবেন পরে ওখানে স্যারের কাছে আপনি ডেলিভারি করতে যাবেন স্যার কনফিউজ হবে আপনি কনফিউজ হবেন না এটা হচ্ছে আপনার প্রিপারেশন হবে তখন আপনাকে কেউ আটকাবে না আপনার সিস্টেম যেরকমই থাকুক না কেন আচ্ছা তারপরে চলে আসি তারপরে আমার কোশ্চেনটা ছিল আমাকে স্যার কোশ্চেন করছিল যে আচ্ছা এই পেশেন্টের তুমি সিভিয়ারিটি কিভাবে অ্যাসেস করবা তো এই পেশেন্টের সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের আসলে আমি জানি না স্যার এটা কি জানতে চাইছে কিন্তু বললাম তো যে আমি যেহেতু অনেক কথা বলি আমি হচ্ছে কি স্যারের কোশ্চেন মানে স্যার মুখ থেকে পুরো অ্যান্সার মানে পুরো কোশ্চেনটা শেষ করতে পারে না তার আগে আমি স্যারের মুখ থেকে কেড়ে নিয়ে অ্যান্সার বলা শুরু করি তো ভালো স্যার ছিল এজন্য বেঁচে গেছি খারাপ স্যার হলে মনে মেরেই ফেলতো ওখানে তো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি ওখানে সুন্দর মতো আমি শুরু করছি যে হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া দেখবো গ্লাসগো ক্রাইটেরিয়ার মধ্যে কি ক্রাইটেরিয়া আমি সবগুলো ক্রাইটেরিয়া বলে গেছি যে আমার হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া দেখবো আমি গ্লাসগো ক্রাইটেরিয়াতে আমার হচ্ছে গিয়ে তার এনজাইম এলডিএইচ এএলটি ডব্লিউবিসি কাউন্ট তার ক্যালসিয়াম ব্লাড সুগার প্রতিটা ক্রাইটেরিয়া আমি বলে গেছি এবং বলে গিয়ে আমি লাস্ট পর্যন্ত গেছি যে মোর দেন যদি সিভিয়ার হয় তাহলে আমি এটাকে বলবো সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস এটা বলার পরে আমি চুপ করে আসি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড চুপ করে ছিলাম চুপ করে থাকার পর আমার স্যারও চুপ করে আছে স্যার রাইট দিচ্ছে আমার টাইম আছে আমি স্যারকে আবার বলা শুরু করছি যে আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট সিভিয়ারিটি দেখার জন্য আমি ইনিশিয়ালি অ্যাসেসমেন্ট করব প্রথমে ক্লিনিক্যাল ইমপ্রেশন অফ দ্য সিভিয়ারিটি দেখবো
যেটা হচ্ছে কি, এবং BMI 30 এর উপর যদি থাকে চেস্ট এক্স, মানে পরের চার্টটা আমি দুইটা চার্ট পুরো সুন্দর মতো গ্লাসগো চার্ট এবং তারপরে নিচে আরেকটা চার্ট আছে যেটা বইয়ে, যেটাতে আমরা সিভিয়ারিটি দেখবো, সিভিয়ারিটি প্যানক্রিয়াটাইটিস ইনিশিয়ালি 24 আওয়ার 48 আওয়ার্স, আমি প্রতিটা পয়েন্ট ওনাকে আমি বলে গেছি। তো আমার মনে হয় পরের জিনিসটা হয়তো স্যার জানতে চাইনি, মনে হয় গ্লাসগো ক্রাইটেরিয়াই জানতে চাইছিল, কিন্তু আমি আবারও বলতেছি যে আমি বেশি কথা বলে আমি বলছি। তো এটার কিন্তু অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, দুইটাই আছে। স্যার যদি মানে ভালো না হয়, মানে স্যার ভালো না, স্যার রাগও করতে পারে, এটা স্যারের দোষ না, এটা আমার দোষ। আবার এমনও হতে পারে যে আমি তো আসলে জানি না স্যার কি জানতে চাচ্ছে। তো সিভিয়ারিটি যত পৃথিবীর যত ক্রাইটেরিয়া দিয়ে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি দেখা যায় আমি সব বলে দিই, এর মধ্যে থেকে স্যারের যেটা ভালো লাগবে স্যার টিক দিবে, যেটা ভালো লাগবে টিক দিবে না। এবং আমার পরীক্ষা, আমার কাছে 5 মিনিট টাইম থাকে, পরীক্ষা শেষ হয়ে গেছে আগেই, পরীক্ষা শেষ হয়ে আমিও বসে আছি, স্যারও বসে আছে, মানে আমার মনে হয় 10-20 সেকেন্ড আমি বসেছিলাম পরীক্ষা শেষ হয়ে, এরকম প্রতিটা স্টেশনে আমি বসেছিলাম। আপনি যদি তাড়াতাড়ি কথা বলেন, বলতে পারেন, আসলে একটা স্টেশন শেষ হতে কখনোই 5 মিনিট লাগে না, আপনার একটা স্টেশন অনেক আগেই শেষ হয়ে যাবে। আপনার প্রিপেয়ার থাকতে হবে, 100% প্রিপেয়ার থাকতে হবে যে আপনি ইমার্জেন্সি স্টেশন, ইমার্জেন্সি ইভালুয়েশন পুরো ডেভিডসনের ফার্স্ট পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত কতগুলো আমার ইমার্জেন্সি আছে, প্রতিটা ইমার্জেন্সি আপনি প্রথমে প্যাডে লিখবেন, একটা খাতার মধ্যে লিখবেন, লিখে আপনি আপনার পার্টনারকে নিয়ে বসবেন সামনাসামনি দুজন, বসে এবার আপনি শুরু করবেন যে হচ্ছে কি বইয়ের প্রথম পেজ থেকে, যে আমি ইমার্জেন্সি এখান থেকে শুরু করলাম, ইমার্জেন্সি ইভালুয়েশন, শুধু ইমার্জেন্সি ইভালুয়েশন করবো আজকে, একটা ইমার্জেন্সি ইভালুয়েশন। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, ডেভিডসনটা প্রথমেই খুলবেন, খুলে ফার্স্ট ইমার্জেন্সি ইভালুয়েশন কি আছে, অ্যানাফাইল্যাক্সিস, ফার্স্ট ইমার্জেন্সি ডেভিডসনের অ্যানাফাইল্যাক্সিস। আপনি অ্যানাফাইল্যাক্সিস থেকে শুরু করবেন যে এই অ্যানাফাইল্যাক্সিস থেকে আপনার কিভাবে কোশ্চেন সেটআপ হতে পারে ইমার্জেন্সি ইভালুয়েশন করে। আপনি এই ইমার্জেন্সি ইভালুয়েশন নিজে আপনি কোশ্চেন বানাবেন, আপনি আপনার পার্টনারকে কোশ্চেন করবেন, আপনার পার্টনার আপনাকে কোশ্চেন করবে, ব্যাস আপনার এই যে একটা প্রিপারেশন আপনি নেবেন, এই প্রিপারেশন আপনি সারা জীবন মনে রাখবেন, আপনি কখনো ভুলবেন না। আপনি একবার জাস্ট এটা ট্রাই করেন, আপনি অনেক গেইনার হবেন এবং আপনাকে আইইউতে কেউ আটকাতে পারবে না। বিকজ আমি নিজেই এভাবে প্রিপারেশন নিয়েছি, আমি অস্পির আগে 2 দিন, জাস্ট 2 ডেজ না, ঠিক 1.5 days আমি নষ্ট করছি আইইউ প্রিপারেশন নিতে। আমি জাস্ট, আমার একজন পার্টনার ছিলেন ভাইয়াও পাস করে গেছেন, তো ওই ভাইয়ার সাথে আমি বসে 1.5 দিন আমি জাস্ট এইভাবে প্রথমে আমি লিখছি টপিকস, তারপর আমি এভাবে ইন্টারাকশন করছি। তো এটা ছিল আমার ফার্স্ট অস্পি। তারপরে অস্পিতে আমি চলে যাই, তারপরে অস্পি ছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আমি আসলে এভাবে আমার অস্পি গুলো আগায় নাই, আমার অস্পি গুলো এলোমেলো ভাবে আগাইছে যেভাবে আমি পরীক্ষা দিছি, কিন্তু আমি এভাবে কেন আপনাদেরকে বলতেছি, কারণ হচ্ছে কি এটা বিসিপিএস এর সিকোয়েন্স, ওখানেও স্যারদেরকে এই সিকোয়েন্সে বসানো হয়েছিল, কিন্তু ওই যে যেই জায়গায় যায়, আমি অন্য একটা স্টেশনে বসছিলাম, যাই হোক এটা আমার ফার্স্ট অস্পি ছিল, আমি ফার্স্ট আইইউ এটা ফেস করছিলাম। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমার আসলে বেসিক এটা টপিক ছিল হং। তো এটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে এটা একটা সিনারিও লেখা ছিল আমার সামনে একজন ম্যাডাম ছিলেন, ম্যাডাম খুব শান্তশিষ্ট ম্যাডাম, খুব সুন্দর, খুব শান্তশিষ্ট, খুব স্বল্পভাষী, এবং আমি যেরকম চিৎকার করে কথা বলি, ম্যাডামের ভয়েস ঠিক ব্যাকওয়ার্ড, উনার কথা কিছুই শোনা যায় না। তারপরে বলি 5টা মাস্ক পরে রাখছেন, মানে উনার কথা শোনা এটা একটা দুর্বোধ্য ব্যাপার আমার জন্য, আমি মানে এটা আমার জন্য খুব একটা সেই দিন আমার কষ্ট ছিল এটা। তো এখন এগুলো আপনাদের হবে, এগুলো মনে রাখবেন আপনারা প্রিপারেশন কিন্তু আপনাদের নিতে হবে 100%। আপনার টার্গেট থাকবে আপনি 100-তে 100 পাবেন, আপনি 1 মার্কসও ভুল করবেন না। আপনি ওখানে গিয়ে দেখবেন যে আপনার ভুল হবে, নয়তো ম্যাডামের ভুল হবে, নয়তো ম্যাডাম মাস্ক পরে আছে, আপনি কোশ্চেন শুনবেন না, বহুত কারণে আপনার সিস্টেম লস, আপনার 20 মার্কস কাটা চলে যাবে। হয়তো আপনার 10 মার্কস আপনার কমন করবেন, আপনি বুঝবেন না যে আপনার কোন হাতের ফাঁক দিয়ে আনকমন জিনিস চলে আসছে, আপনি মনে করতে পারছেন না, তারপর গিয়ে আপনার ঠিকবে 70% মার্কস। দ্যাটস ওয়াই আপনাকে টার্গেট থাকতে হবে আপনি 100-তে 100 পাবেন, আপনি 1 মার্কস ভুল করতে পারবেন না। আপনি এইভাবে ডেভিডসনের ফার্স্ট পাতা থেকে লাস্ট পাতা পর্যন্ত আপনি পড়বেন। আচ্ছা, পরের কোশ্চেনটা আসে, আমি যেটা বলতেছিলাম যেটার মেইন টপিক ছিল হং। তো এটার সিনারিও একটা বড় সিনারিও লেখা ছিল, আমার সিনারিও আমি ওই টাইমে এত তাড়াতাড়ি সিনারিও পড়ছি, আমি তো বললাম যে আমার মাথায় সেট করা যে কি কি ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আসবে। সো আমি হচ্ছে সিনারি এত তাড়াতাড়ি পড়ছি, আমি আপনাদের সামনে যে সিনারিটুকু লিখে নিয়ে আসছি, এরপরেও আরো কথা ছিল, কিন্তু আমি আসলে পরে আমি অনেক মানুষকে জিজ্ঞেস করছি, ফোনে কনসাল্ট করছি যে আসলে এটার কি কি ছিল কথা, কিন্তু আমি কারোর কাছ থেকে আমি আসলে বের করতে পারিনি বেসিক কথাটা। তো কিন্তু বেসিকই এতটুকু ছিল যে 55 ইয়ার্স মেল, 3 days আনকনসিয়াসনেস এবং ফিভার, এবং অন এক্সামিনেশন ডিহাইড্রেটেড ছিল পেশেন্ট,
এবং সিনারিতে আরো 3-4টা কথা ছিল যেটাতে বুঝাই দেওয়া হয়েছে যে এই পেশেন্ট হংকের পেশেন্ট, সে ডায়াবেটিক ছিল পেশেন্টের হচ্ছে RBS 30 ছিল, এটা আমার মনে আছে RBS 30 ছিল। পেশেন্টের ডাটাতে এরকম একটা কিছু লেখা ছিল যেখানে ইন্ডিকেট করে তার ইনফেকশন একটা হিস্ট্রি আছে, এবং পেশেন্টের মোস্ট প্রবাবলি সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, অসমোলারিটি এগুলো সব দেওয়া ছিল। এবং আমি ওখানে আমার যেটা মনে পড়ে যে ওখানে অসমোলারিটি দেওয়া ছিল নাকি যেন আমি অসমোলারিটি বের করছিলাম ওখানে ক্যালকুলেশন করে, এরকম একটা কিছু ছিল। আমার মানে এক্সাক্ট এই জিনিসটা আমি অনেক মানুষকে, আমি 5-7 জনকে জিজ্ঞেস করছি, কেউ এক্সাক্ট এটার সম্পর্কে ডাটা দিতে পারেনি, বাট অসমোলারিটি আপার লিমিট ছিল, আমি এটা মানে মোটামুটি শিওর। আমি ওখানে ক্যালকুলেশনও করছিলাম মোস্ট প্রবাবলি, একটু জাস্ট ক্যালকুলেশনও করছিলাম এরকম। তো অসমোলারিটি তার আপার লিমিট ছিল, তার RBS 30 ছিল, তার ইলেক্ট্রোলাইট দেওয়া ছিল, এবং এখানে ডায়াবেটিক পেশেন্ট, সে আনকনসিয়াসনেস এবং ফিভারের হিস্ট্রি ছিল, মানে ইনফেকশন ডাটাতেও দেওয়া ছিল, তার ইনফেকশন ছিল একটা, ডিহাইড্রেটেড, এবং মোস্ট প্রবাবলি অ্যাবডোমিনাল পেইন ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। তো ফার্স্ট কোশ্চেন আমাকে ম্যাডাম করলেন যে তুমি কি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করবা ইনিশিয়াল আওয়ারে, তার কোশ্চেন ছিল এইটা, এই কোশ্চেন ছিল তার আমার জন্য। কিন্তু আবারও বলতেছি, ম্যাডাম মুখে 5টা মাস্ক পরছেন, ম্যাডাম খুবই সুন্দর, খুবই ভালো মানুষ, খুবই স্বল্প বয়সী, কিন্তু ম্যাডামের কথা আমি আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, মানে এটা একটা হেকটিক ছিল, আমি ম্যাডামের গায়ের উপর উঠে যাচ্ছি, তারপর আমি কিছু শুনতে পারছি না। ম্যাডামের কথা ছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইন ইনিশিয়াল আওয়ার মোস্ট প্রবাবলি, এবং সেখানে আমি হচ্ছে কি আমি ফার্স্টে শুরু করছি যে আমার ইমপ্রেশন এটা হং, যেহেতু আমি অসমোলারিটি ক্যালকুলেট করছি, অসমোলারিটি আপার লিমিট ছিল, আপার লিমিট অফ নরমাল ছিল হং, তো আমি আমার ম্যানেজমেন্ট ফার্স্ট আওয়ারে করব। তো আমি বলা শুরু করছি আমার ম্যানেজমেন্ট, আমি হচ্ছে ফার্স্টে তার হচ্ছে যেটা আমি ম্যানেজমেন্ট হংকের আমি এরকম বলা শুরু করছি যে আমি হচ্ছে কি তার আইভি ফ্লুইড দিব, আমি হচ্ছে ইনসুলিন দিব, আমি প্রতিটা ডোজ সহকারে আমি বলতেছিলাম, এবং আমি হচ্ছে র্যাপিড তার হচ্ছে কি হাফ অ্যান আওয়ার পর পর তার অসমোলারিটি মেজার করবো, এবং হচ্ছে কি কিছুক্ষণ পর পর তার ইলেক্ট্রোলাইট দেখবো। দেন পেশেন্টের তারপরের কথাগুলো আমি বলতেছিলাম যে আমি লো মলিকুলার হেপারিন, অ্যান্টিবায়োটিক, ক্যাথেটার করবো, কিন্তু আমার মনে হয় পরের কথাগুলোর জন্য ম্যাডাম আমার দিকে তাকাচ্ছিলেন না, ম্যাডাম নিচের দিকে রাইট দিচ্ছিলেন, মানে তার হচ্ছে পয়েন্ট মোস্ট প্রবাবলি ছিল 4-5টা, প্রথম 4-5টাই তার পয়েন্ট ছিল যে আপনি 1 ঘন্টায়, মানে ম্যাডামের মেইন আস্কিং কোয়েশ্চেন ছিল যে আপনি ফার্স্ট আওয়ারে কতটুকু ফ্লুইড দিবেন এইটা। তো আমি ফ্লুইড দিব, আমি 1 ঘন্টায় 1 লিটার ফ্লুইড দিব, তারপরে ইনসুলিন দিব, আমি প্রতিটা কথাই বলছি, কিন্তু ম্যাডামের টার্গেট ছিল, কারণ ম্যাডাম আমি প্রতিটা কথা বলার পরে ম্যাডাম আবার জিজ্ঞেস করছে কতটুকু ফ্লুইড দিবেন, তখন আমি ফ্লুইড ম্যানেজমেন্টটা বলছি, বলার পরে ম্যাডাম পরের কোশ্চেনে চলে গেছে যে আফটার 24 আওয়ার, মানে এক্স্যাক্টলি আমার ঠিক এই জায়গাটা আমি লিখে দিচ্ছি যে আমার এক্স্যাক্টলি মনে নাই যে আফটার 24 আওয়ার মোস্ট প্রবাবলি পেশেন্ট কনফিউশনাল স্টেটে চলে গেছে বা আনকনসিয়াস হয়ে গেছে, এখন তার ইমপ্রেশন কি। তো তার ইমপ্রেশন আমার হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে অসমোটিক ডিমাইলিনাইসিস, সেন্ট্রাল পন্টাল ডিমাইলিনাইসিস, তো ম্যাডাম হচ্ছে র্যাপিড অসমোলারিটি শিফট হয়েছে, এজন্য হচ্ছে কি সেন্ট্রাল পন্টাল ডিমাইলিনাইসিস হয়েছে, অথবা এছাড়া তার হচ্ছে কি ইসকিমিক স্ট্রোক হতে পারে, যেহেতু এটা একটা হাইপার অসমোলার স্টেট, তো যে কোনো কারণে তার ইসকিমিক স্ট্রোক, তার ভেনাস থ্রম্বোএম্বোলিজম থেকে তার ইসকিমিক স্ট্রোক হতে পারে। তো এটা আমি বলছিলাম, তো ম্যাডাম আমার এই কোশ্চেন নিল, নেওয়ার পরে আমাকে স্যার ম্যাডাম বললো যে তুমি এবার কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা এই পেশেন্টের। তো আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন সম্পর্কে আমার মাথায় তো হচ্ছে কি স্ট্রোক আর ওডিএস, এই দুইটা সম্পর্কে আমি যতই কথা বলি না কেন আমি সব কথা বলছি, কিন্তু তারপরেও ম্যাডাম মানে হচ্ছে গিয়ে স্যাটিসফাইড না, উনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে আরেকটা ইনভেস্টিগেশন বলো, আরেকটা ইনভেস্টিগেশন বলো। তো আমি পরে আমার হচ্ছে গিয়ে টাইম শেষ হয়ে গেছিল, আমি পরে হচ্ছে কমপ্লিকেশনস মোস্ট প্রবলি ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিল যে পেশেন্টের কি কি কমপ্লিকেশনস হতে পারে, তো আমি কমপ্লিকেশনস গুলো বললাম, কিন্তু তারপরে আবার আমাকে ম্যাডাম জিজ্ঞেস করতেছে পরীক্ষা শেষ করে যে আরেকটা এক্সামিনেশন ফাইন্ডিংস আছে যেটা তুমি বলো নাই, তোমার যেহেতু টাইম আছে তুমি কি মনে করতে পারো। তো আমার মাথায় আসলে কোনোভাবেই আসে নাই, সেটা ছিল প্যাপিলোইডিমা, যেটা আমি বলি নাই ওখানে, এবং এটা আমার মাথায় আসে নাই যেটা একটা সেরেব্রাল ইডিমা হতে পারে পেশেন্টের, এবং আমি ডেফিনেটলি তার প্যাপিলোইডিমা দেখবো, যে জিনিসটা আমি ওখানে বলতে পারি নাই। কিন্তু আপনাকে স্যার ওখানে অসমোটিক ডিমাইলিনাইসিস মানে ওডিএস এর সবগুলো ক্লিনিক্যাল ফিচার আমি বলছি, আমি স্ট্রোকের জন্য আমি বলছি জার্ক এক্সেলারেটেড প্ল্যান্টার এক্সটেনসর থাকবে, আমি ওডিএস এর সবগুলো ফিচার আমি বলছি যে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, ক্লডিপ্লেজিয়া, ডিজার্থিয়া, কনভালশন, ডিসফেজিয়া, লকড-ইন সিনড্রোম, কোয়াড্রিপেরেসিস। কিন্তু ম্যাডাম তারপরেও আমাকে বলতেছিল আর এবং পরের কোশ্চেনে চলে গেল কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, বলার পরে তারপর আবার ম্যাডাম ফিরে আসলো যে তুমি একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস তুমি বলো নাই, বা সামথিং ম্যাডাম এরকমই বলতেছিল যে তুমি একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলো নাই, তোমার যদি টাইম আছে তুমি চাইলে অ্যাড করতে পারো, এবং সেটা ছিল
আমি বের হয়ে আসার পরে সেটা আমি হচ্ছে যখন অনেকের সাথে কথা বলতেছি তখন আমি সবাই বললো যে সেটা প্যাপিলোইডিমা, সবাই প্যাপিলোইডিমা বলছে, আমি ছাড়া। আমি প্যাপিলোইডিমা শুধু বলি না, আমি জানি না সামহাও কেন আমার মাথায় আসে নাই। আমি তো বললাম যে আপনি 100% প্রিপারেশন নেবেন, আপনার দেখবেন কেন কোনো কারণে ওখানে গিয়ে ভুলে গেছেন, মনে পড়ে নাই। তো প্যাপিলোইডিমা আমি ছাড়া সবাই বলছে, আমি একমাত্র মানুষ যে প্যাপিলোইডিমা বলি নাই। এবং প্যাপিলোইডিমা ছিল, দ্যাট ইজ দ্য অ্যান্সার, বিকজ সেরেব্রাল এডিমার জন্য আমি ফান্ডোস্কোপি করবো, প্যাপিলোইডিমা দেখবো যে পেশেন্ট আনকনশিয়াস। তো এটাতে মনে হয় ভালো মার্কস ছিল, আমি এখানে এটা হচ্ছে কি আমার ফল্ট। তো আপনাকে আমি এই আপনাদের সবাইকে এটা শেয়ার করতেছি এই কারণে, আপনাদেরকে আপনারা কোনো কারণ নাই, আপনি পরীক্ষার হলে পাজল হয়ে গেলে আপনি এরকম 2-4টা জিনিস ভুলে যাবেন। আমার সেই স্টেশনে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি ম্যাডামের কোনো কথাই শুনতে পারতেছিলাম না। তো আমি এই স্টেশনটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই জিনিসটা বলতে পারি নাই। পরীক্ষাতে বের হলাম, সবার সাথে কথা বলতেছি, সবাই বলতেছে প্যাপিলোইডিমা, এবং কেউ ওডিএস বলে নাই, সবাই প্যাপিলোইডিমা বলে আসছে। তো এটা আমার হচ্ছে খুব তখন দুঃখ লাগতেছিল যে আমার পারা জিনিস আমি ভুল করছি। এরকমই হবে, আপনি পারা জিনিসও ভুল করে আসবেন পরীক্ষার হলে, এটাই হচ্ছে পরীক্ষার হলে, এটাই হচ্ছে আপনি হবেন। 100% পড়লে আপনি ওখানে নাম্বার মানে প্রডিউস করতে পারবেন 80%। সিস্টেম লসের জন্য 20% লস হবে, আপনার নাম্বার থাকবে 60%। আপনি যদি 60% এর প্রিপারেশন নেন তাহলে আপনি কখনোই 60% মার্কস পাবেন না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং সেকেন্ড অসপি এটা ছিল আমার, এবং এই অসপি নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি, আমার পার্সোনাল কথা। সেটা হচ্ছে আমি হংকের জন্য প্রিপেয়ার, যে এবার হংক পরীক্ষা আসবে, কিভাবে আমি হংকের জন্য প্রিপেয়ার। শুধু কি হংকের জন্য প্রিপেয়ার না, আমি আবারও বলতেছি যে আমার টার্গেট ছিল যে আমি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ইভালুয়েশন আমি আলাদা পড়ছি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমি আলাদা পড়ছি। যে ডেভিডসনের দেখবেন সব লাল বক্স দেওয়া আছে, এরকম ক্রস চিহ্ন দেওয়া, ওই যে ডাক্তারদের যে ক্রস চিহ্ন দেওয়া থাকে সেই ক্রস চিহ্ন দেওয়া হলো লাল লাল বক্স দেওয়া আছে। ডেভিডসনের ফার্স্ট পেজ খুলবেন, ডেভিডসনের ফার্স্টেই সবচেয়ে প্রথম লাল বক্স কি আছে, অ্যানাফাইলাক্সিস এর ম্যানেজমেন্ট। সেই অ্যানাফাইলাক্সিস এর ম্যানেজমেন্ট থেকে শুরু করে লাস্ট বক্স পর্যন্ত, আপনি লাস্ট বক্স পর্যন্ত আপনি যত ইমার্জেন্সি আছে সব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আপনাকে আমি মানে পড়ে যেতে হবে। এবং আমি কি করছি, আমি এভাবে বসছি একজন পার্টনারের সাথে, আমি সকল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, প্রতিটা ম্যানেজমেন্ট আমি এভাবে ভেঙে ভেঙে পড়ছি যে প্রতিটা ম্যানেজমেন্ট থেকে কিভাবে কোশ্চেন আসে। অঙ্ক এরকম একটা ম্যানেজমেন্ট, ডায়াবেটিসও এরকম 2টা ম্যানেজমেন্ট আছে, 3টা ম্যানেজমেন্ট আছে, একটা হচ্ছে ডিকে, একটা হং এবং একটা হাইপোগ্লাইসেমিয়া। সো এই 3টা আমি একদম এভাবেই প্রিপারেশন নিছিলাম যে এই 3টা থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন আসতে পারে। এবং স্যারদের একটা টেন্ডেন্সি কি, যে জিনিসটা থেকে প্রিভিয়াস টার্মে রিটেনে কোশ্চেন আসছে, সেই রিটেনের কোশ্চেন গুলা কিন্তু পরের বার রিটেনে আসে না ইউজুয়ালি। সেই কোশ্চেন গুলা তারা অসপি, আইওই, ভাইবা এরকম কোনো জায়গায় তারা ঢুকায় দেওয়ার চেষ্টা করে, যেহেতু মানে ওনাদের একটা টার্গেট হচ্ছে গিয়ে আপনি একটা পুরো অসপির স্টেশন মানে সরি আপনি একটা পুরো একটা এফসিপিএস পরীক্ষা দিবেন, যেই পরীক্ষায় আপনার যাতে কোনো টপিকস পরীক্ষায় বাদ চলে না যায়। স্যাররা যেই কোশ্চেনটা রিটেনে করে আগের বার, সেই টপিকসটা আপনারা পরের বার অসপি নয়তো আইওই তে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। সো রিটেনের টপিকস গুলা আরো এমফাসিস দিয়ে পড়বেন। তো এটা হচ্ছে আমার একটা পড়ার টেকনিক ছিল, তা আপনাদেরকে এটা সম্পর্কে বললাম। এবার আমি আগায় যাই পরের স্টেশনে। পরের স্টেশন ইথিক্স এর স্টেশনটা আমি আগে নিয়ে আসছিলাম, আসলে ইথিক্স এর স্টেশন আমার পরের স্টেশন ছিল ইথিক্স। ইথিক্স নিয়ে এবার কথা বলি। ইথিক্সে যে আমার যিনি স্যার বসছিলেন, স্যারকে আমি চিনি না, স্যার খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। একটা বড় সিনারিও ছিল এবং সিনারিওটা আমি আপনাদের জন্য লিখে নিয়ে আসছি। মোস্ট প্রবাবলি এরকমই ছিল সিনারিওটা, যে 45-year-old woman having breast carcinoma now it metastasis to other side and become end stage disease and inoperable to treatment, এবং কোনো কারেন্ট ট্রিটমেন্ট নাই তার ব্রেস্ট ম্যালিগন্যান্সি। সো doctors decided to give her palliative treatment. Now after hearing this, patient have a suicidal thought and she doesn't disclose the truth to anyone about her illness. মোস্ট প্রবাবলি সিনারিওটা এরকমই ছিল, মানে বেসিক কথাটা ছিল তার একটা ম্যালিগন্যান্সি হয়েছে, সেই ম্যালিগন্যান্সিটা মেটাস্টেসিস হয়ে গেছে, এখন সেটা ইনঅপারেবল স্টেজে আছে। পেশেন্টের এটা শুনে ইমোশনাল ব্রেকডাউন হয়েছে, সে যেহেতু কোনো ট্রিটমেন্ট নাই এজন্য সে চিন্তা করতেছে, সে সুইসাইডাল থিংকিং করতেছে। ডক্টর চিন্তা করছে তাকে পিলিয়েটিভ ট্রিটমেন্ট দিবে, কিন্তু সে চাচ্ছে না এটা কারোর সাথে ডিসক্লোজ করতে। এটা হচ্ছে আমার বেসিক থিম ছিল কোশ্চেনের। তো কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন আমাকে ফেস করতে হচ্ছে, আমাকে হচ্ছে কি তুমি এখন কি করবা, তুমি কি তার সত্যটা ডিসক্লোজ করবা, তুমি তার হচ্ছে গিয়ে এই কথাটাকে সে চাচ্ছে না ডিসক্লোজ করতে, তুমি ডিসক্লোজ করবা কিনা। এটা আমার হচ্ছে প্রথমে তো কোশ্চেনটা লেখা ছিল আমার সামনে, দেন স্যার এই কোশ্চেনটা করলো এবং স্যার খুবই ভালো মানুষ। আমি এই কারণে বলবো স্যার আমার সাথে বাংলায় কথা বলতেছিল,
কারণ আমি বাকি সব স্টেশনে আমি তো অনেক বাংলায় কথা বলতে থাকি, কিন্তু স্যাররা আমাকে বারবার আমাকে বলছিল যে ইংলিশে কথা বলতে হবে, স্পিক ইন ইংলিশ। কিন্তু এই স্টেশনে ভালো যে স্যার বাংলায় কথা বলতেছিল যে তুমি হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য ডিসক্লোজিং দ্য ট্রুথ অফ দ্য পেশেন্ট, তুমি কি করবা, ডিসক্লোজ করবা কিনা। তো আমার হচ্ছে অ্যান্সার ছিল আমি ডিসক্লোজ করে দিব, আই উইল ডিসক্লোজ দ্য ট্রুথ। তারপরে স্যার কোশ্চেন করছে যে তুমি এটা কাদেরকে ডিসক্লোজ করবা এই ট্রুথটা। তো আমার হচ্ছে অ্যান্সার ছিল যে আমি আসলে বেসিক্যালি কিছুক্ষণ চিন্তা করতেছি কাদেরকে করব। তো আমি হচ্ছে চিন্তা করে দেখলাম, আমি স্যারকে জিজ্ঞেস করলাম স্যার পেশেন্টকে হসপিটালে অ্যাডমিটেড, বলে হ্যাঁ। আমি ঠিক আছে স্যার, পেশেন্ট যদি হসপিটালে অ্যাডমিটেড থাকে তাহলে আমি তার ডক্টরকে, যে ডক্টর তাকে ট্রিট করতেছে এবং তার ডিপার্টমেন্টের যত সিনিয়র ডক্টর এবং নার্স তাদের সবাইকে আমি হচ্ছে ট্রুথটা ডিসক্লোজ করব। এবং অবশ্যই তার একটা সাইকিয়াট্রিস্ট যদি থেকে থাকে সেই সাইকিয়াট্রিস্টকে আমি জানাবো, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভসকে আমি জানাবো, এবং যেই সব আদার ডিসিপ্লিনার ডাক্তার তাকে ট্রিট করতেছে আমি তাদেরকেও জানাবো যে তার একটা সুইসাইডাল থিঙ্কিং আছে। তো আমি এতগুলো কথা বলার পরে স্যার শুনলো, হাসলো। তারপরে স্যার চলে গেছে পরের কোশ্চেনে, যে হচ্ছে গিয়ে তুমি যে এটা হচ্ছে গিয়ে মানে কেন তুমি ডিসক্লোজ করবা, এটা ডিসক্লোজ কেন করবা তুমি। তো আমি বললাম যে যেহেতু স্যার একটা পেশেন্ট তার সুইসাইডাল থিঙ্কিং আছে এই জন্য আমি ডিসক্লোজ করব। তখন স্যার বলতেছে যে তাহলে এই যে ডিসক্লোজ করবা তুমি, তো হুইচ পার্ট অফ প্রিন্সিপাল অফ ইথিক্স আর অ্যাপ্লাইড হিয়ার, এখানে কোন পার্ট অফ ইথিক্স এর কোন পার্টটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো তখন হচ্ছে গিয়ে আমি স্যারকে বললাম যে স্যার হচ্ছে এখানে মানে নন ম্যালেফিশিয়েন্স হবে, কারণ হচ্ছে গিয়ে পেশেন্টের যেহেতু সুইসাইডাল থিঙ্কিং আছে এই জন্য আমি এটা ট্রুথটা সবাইকে বলে দিব, ডেসপাইট অফ পেশেন্ট উইশ, পেশেন্ট চাচ্ছে না তারপর আমি এটা সবাইকে বলে দিব। তো স্যার বলছে তাহলে কি ভায়োলেন্ট হবে তুমি যদি এটা বলে দাও। তো স্যারকে আমি বলছি স্যার অটোনমি, এবং অটোনমির ভিতরে আমার একটা পার্ট আছে যেটা কনফিডেন্সিয়াল। অটোনমি বলতে কি বোঝাচ্ছে যে পেশেন্টের ডিসিশনটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। এখানে পেশেন্টের ডিসিশন হচ্ছে সে কাউকে জানাবে না, আমার অ্যাজ এ ডক্টর আমার দায়িত্ব তার ডিসিশনটাকে রেসপেক্ট করা। কিন্তু এই যে এবং আরেকটা অটোনমির ভিতরে আরেকটা পার্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তার ডিজিজ সম্পর্কে পেশেন্ট এর সাথে আপনার কনফিডেন্সিয়াল থাকতে হবে, এবং পেশেন্ট যদি চায় আমি ছাড়া এটা কেউ জানবে না, আপনি কাউকে বলতে পারবেন না। বাট ওখানে লেখা আছে যে কিছু ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, যেই কন্ডিশনে পেশেন্ট না চাইলেও আপনার এই ট্রুথটা আপনি সবাইকে বলতে পারবেন। দুইটা কন্ডিশন ছিল মোস্ট প্রবাবলি, একটা ছিল সুইসাইড এবং আরেকটা ছিল যদি এটা পুলিশ জানতে চায় অথবা কোর্ট আপনার কাছে জানতে চায়, সেক্ষেত্রে আপনি এই কথাটা সবাইকে ডিসক্লোজ করে দিতে পারবেন। সো আমাকে স্যার স্পেসিফিক জিজ্ঞেস করছে যে কোন পার্ট অফ ইথিক্স এখানে ভায়োলেন্ট হচ্ছে, আমি স্যারকে বলে দিচ্ছি অটোনমি এবং তার ভিতরে কনফিডেন্সিয়ালিটি। তো স্যার তখন বুঝতে যাচ্ছে ঠিক আছে তাহলে আর কি কি ইথিক্স এর কি কি পার্ট আছে তুমি বলতে পারবা। তো স্যারকে আমি বলছি যে স্যার ইথিক্স এর 4টা পার্ট আছে, অটোনমি, বেনিফিশিয়েন্ট, নন বেনিফিশিয়েন্ট এন্ড জাস্টিস। এবং অটোনমির ভিতরে ট্রুথ টেলিং, ইনফর্ম কনসেন্ট, কনফিডেন্সিয়ালিটি। আমার পরীক্ষা এখানেই শেষ হয়ে গেছে এবং পরীক্ষা 1 মিনিট আগে শেষ হয়েছে। 1 মিনিট আমিও বসে আছি, স্যারও বসেছিল। তো বেসিক কথা হচ্ছে কি এটা সম্পর্কে একটু আপনাকে আরেকটু বলি। ইথিক্স আমাদের স্টেশন 5 এ দুইটা পার্ট আছে, একটা ইথিক্স এবং একটা পাবলিক হেলথ। এবং স্যাররা কিন্তু এটা আমি হচ্ছে পরে যখন স্যারদের সাথে পরীক্ষা পাস করে দেখা করতে গেছি, গল্প করতেছি, যেটা বুঝলাম স্যারদের গল্প শুনে যেটা বুঝলাম যে কখনো সবসময় আপনাদের ইথিক্স থেকে কোশ্চেন আসবে না, কখনো কখনো এরকম হতে পারে পাবলিক হেলথ থেকে কোশ্চেন আসবে। যেমন নেক্সট টাইম খুব চান্স আছে পাবলিক হেলথ থেকে একটা কোশ্চেন আসে, অ্যাজ বিকজ করোনা ভাইরাস স্প্রেড হয়েছে এবং ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন নেওয়া নিয়ে অনেক কথা আসছে। সো একটা হচ্ছে কি পাবলিক হেলথ নিয়ে কথা কোশ্চেন আসতে পারে। এবং এরকমও হতে পারে কখনো কখনো যে 5 মার্কস ইথিক্স, 5 মার্কস পাবলিক হেলথ, এরকমও হতে পারে। আবার এমন হতে পারে শুধু 10 মার্কসের পাবলিক হেলথ নিয়ে কোশ্চেন আসবে। সো আপনাকে দুইটা পার্ট ইকুয়ালি করতে হবে, ইথিক্স এবং পাবলিক হেলথ। কেন এবার ইথিক্স নিয়ে কি করবেন, ইথিক্স নিয়ে আমাদেরকে স্যাররা একটা নোট দিচ্ছে, বেসিক্যালি তারিক স্যার একটা নোট দিছিল। তো আমি আসলে হচ্ছে কি স্যার বারবার তারিক স্যার একটা কথা বলছে, ডেভিডসনের 9 থেকে 14 পেজ, মানে এই এডিশনের আগের এডিশনের ডেভিডসনের 9 থেকে 14 পেজ পড়বা 10 বার মনে তারিক স্যার বলছে। আমি জানি না মানে এইটার জন্য আমি অবশ্যই থ্যাঙ্কফুল। আমার যেই ভাইয়ার সাথে আমি আসলে অসপি এবং আইউই প্রিপারেশন নিচ্ছি, ক্লিনিক্যাল প্রিপারেশনে, বিশ্বজিৎ মন্ডল ভাইয়া, ওনার কাছে অনেক থ্যাঙ্কফুল। উনি আমাকে জোর করে এনে উনার নিজের বই এনে উনি আমাকে ডেভিডসনের 9 থেকে 14 পেজ পড়াইছিলেন এবং আমি পুরো একটা সন্ধ্যা জুড়ে এইটা পড়ছিলাম। আপনি যদি ওখানে না পড়েন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আপনি স্যারের কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না, ধরতে পারবেন না। কারণ এই স্টেশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করছে, এই স্টেশনটায় ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করছে। আপনাকে এই স্টেশনের ভালো করার জন্য আপনি ইথিক্সে যাবেন, আপনি ডেভিডসনের আগের এডিশনে যাবেন, এই ডেভিডসনের আগের এডিশন থেকে 9 থেকে 14 নাম্বার পেজ আপনি বের করবেন। প্রতিটা জিনিস আপনাকে ডিকশনারি নেবেন, ডিকশনারি নিয়ে খুলে খুলে অর্থ বের করে করে আপনি বাংলায় আপনার মাথায় এটাকে সেট করবেন
যে আপনি অ্যাজ এ ডক্টর আপনি কি করতে পারেন কি করতে পারেন না, কি করবেন কি করবেন না, আপনার রুলস কি। এটা আসলে বেসিক্যালি সত্যি কথা বলতে এটা যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার জীবনে আসলে কাজে লাগবে, এটা আপনার লস যাবে না। একটা সন্ধ্যা নষ্ট করেন, এইটা আপনার কখনোই লস যাবে না। এবং ডেফিনেটলি পরীক্ষা তো পাস করতেই হবে আমাদের সবাইকে। আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না করেন, আপনি মুখস্থ করে আপনি না বুঝে এখান থেকে আপনি এরকম শুধু শর্ট নোট করে পড়ে এখান থেকে আপনি পার পাবেন না। সো এটা আপনাকে 9 থেকে 14 নম্বর পেজ পর্যন্ত পড়তেই হবে ডেফিনেটলি। এবং আপনাকে আবার বলতেছি যে কোশ্চেন এবার খুব সহজ ছিল, সামনের বার খুব এতটা সহজ হবে না, সামনের বার আরো কঠিন হবে। এবং আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, এইবার আমার যতদূর ধারণা মানে অনেককেই কোশ্চেনে হচ্ছে কি অনেক নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, বিকজ পরীক্ষার মধ্যে অনেক ভুল ছিল স্যারদের, কিছু কিছু কোশ্চেনে ভুল ছিল। কারণ আমরা যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমাদেরকে পরীক্ষা দিয়ে বের করে উপরতলা নিয়ে খেতে দেওয়া হয়েছে, তখন জলিল স্যার এবং হচ্ছে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোস্ট প্রবলি আব্দুল স্যার, ওনারা দুজন আসছেন, ওনারা দুজন এসে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের কি মনে হয়েছে পরীক্ষার সম্পর্কে, কি ভুল আছে বা কি শুদ্ধ আছে, তোমাদের অপিনিয়ন বলো, তাহলে আমরা নেক্সট টাইম এটাকে আমরা ঠিক করবো, কিংবা এইবারই আমরা চেষ্টা করবো এটাকে করার। তো তখন অনেকে অনেক কথা বলতেছিল, যে আমারও মনে হয়েছে যে একটা পার্টি কোশ্চেনে একটু এইভাবে না করলে ভালো হতো, কারণ আসলে টিচাররাও তো মানে অতটা ট্রেন্ড আপ নাই এখনো, তাই না? আস্তে আস্তে ট্রেন্ড আপ হচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে, এবং পরে যখন আমরা পরীক্ষা শেষ করে টোটাল পুরো পরীক্ষা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, তখন টিটু মিয়া স্যার, প্রফেসর টিটু মিয়া স্যার বিসিপিএস এ কেন যেন আসলেন আমি ঠিক জানি না। তো দেখলাম যে সবাই ডিএমসি যারা সবাই আছে সবাই টিটু মিয়া স্যারের কাছে দৌড়াই গেলেন, দৌড়ায় গিয়ে স্যারকে ধরলেন, স্যারকে ধরে বললেন যে স্যার ইথিক্সে আমাদের এরকম কোশ্চেন হয়েছে, আমরা পারি নাই। অনেক ছেলে পেলে, প্রায় 50 জন ছেলে পেলে ছিল, ইথিক্সে আমাদের সবাইকে নাম্বার দিয়ে দিতে হবে স্যার। তো স্যার বলে আছে দেখি আমি এখন যাচ্ছি কথা বলতেছি, আমি দেখি এটা নিয়ে কি করতে পারি। তো বেসিক্যালি আমি জলিল স্যারও বলতেছিলেন তখন যে আমাদের ভুল আছে, কিছু কিছু ভুল আছে, এবং আমাদের ভুলের জন্য তোমরা কখনোই মাসুল দিবা না, সেই নাম্বার তোমরা পেয়ে যাবে, সেই কোশ্চেনে তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সামনের বার কিন্তু এরকম হবে না বেসিক্যালি। সো আপনাদেরকে একটা টাফ প্রিপারেশন নিতে হবে, এটা আমি বারবার বলতেছি, আপনাদেরকে খুব টাফ একটা ফাইট দিতে হবে সামনের বার। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন ছিল ক্রনিক কেস ম্যানেজমেন্ট। ক্রনিক কেস ম্যানেজমেন্টের জন্য যেটা ছিল এটা হচ্ছে কি কিরকম হবে, একটা ওপিডি বেসড। আপনি আউটডোরে কাজ করতেছেন, আপনি চেম্বারে কাজ করতেছেন, আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি আউটডোর বেসিস পেশেন্টের যেমন ম্যানেজমেন্ট দিবেন সেটা নিয়েই আমাদের এই কোশ্চেনটা ছিল। তো সেটার সিনারিও কি ছিল, যেটা এইটার এরকমই সিনারিও ছিল যে একটা উইমেন অফ 25 ইয়ার্স ওল্ড প্রেগন্যান্ট লেডি হ্যাভিং এইচপিএস এজি পজিটিভ। সহজ কথা, আমি আবারও বলতেছি যে দেখেন এটা কিন্তু নতুন কিছু না। এই যে যত বছর ধরে এফসিপিএস পরীক্ষা হচ্ছে কিনা আমি জানি না, গত 5 বছর 6 বছর ধরে আমি দেখলাম যারা এফসিপিএস পরীক্ষা দিচ্ছে, আমি গত 1.5-2 বছর ধরে লেগে আছি এফসিপিএস এর পিছনে। তো এই 1.5-2 বছর ধরে যে আমি লেগে আছি, আমি যারা পরীক্ষা দিয়ে বের হয়, ভাইবা দিয়ে বের হয়, আমি সবার ভাইবার কোশ্চেন লিখতাম, এবং আমি দেখলাম যে অন এন এভারেজ সবাইকে একটা গাইডলাইন ধরবে মাস্ট। এবং সবচেয়ে কমন গাইডলাইন ছিল স্যারদের কি, একটা ডায়াবেটিস, একটা হেপাটাইটিস বি। এইটা ফেস করে নাই এমন কোনো মানুষ নাই। সো আমি তো প্রিপেয়ার যে এই গাইডলাইন আমি পুরো আলাদা করে রাখছি, যে আমার এই গাইডলাইন আমাকে ভাইভাতে ফেস করতে হতে পারে। সো আমি এই গাইডলাইন গুলো আলাদা করে ঠিক এইভাবে, আমি যদি আমার বই আপনাদেরকে দেখাতে পারতাম, আমি এইভাবেই সিনারিও করে লিখে রাখছি, যে আসলে বেসিক্যালি যে কোশ্চেন গুলো ভাইভাতে আপনাকে ধরতেছে হেপাটাইটিস বি থেকে, এই কোশ্চেন গুলো থেকে রিটেনে আসবে। এর বাইরে স্যার না রিটেনে দিবে, না ভাইভাতে দিবে, না কি ক্লিনিক্যালি জিজ্ঞেস করবে। ক্লিনিক্যালি তো আপনার লং কেস থাকে, হেপাটাইটিস বি রিলেটেড সিএলডি খুব কমন লং কেস। সো সেখানেও এই কোশ্চেন গুলোই ধরে, এর বাইরে কোনো কোশ্চেন না। আপনার পুরো গাইডলাইন পড়তে হবে না, আপনি গাইডলাইন থেকে জাস্ট নোট করেন, নোট করে 2-3 পেজ হবে, 2-3 পেজ আপনার বইয়ে ঢুকায় রাখেন, আপনি 10 বার এটা পড়েন। আপনি হেপাটাইটিস, আপনি ডায়াবেটিস, আপনি হাইপারটেনশন, এগুলো আপনাকে ফেস করতেই হবে, সেটা টোটাল যে পরীক্ষাই হোক না কেন। সো আমারও এটা একদমই খুব প্রিপারেশন। এখানে আমার সামনে বসছিলেন স্যার হচ্ছে হাফিজ সর্দার স্যার, মোস্ট প্রবাবলি উনি মাথায় চুল কম, হাফিজ সর্দার স্যার ঢাকা মেডিকেলের প্রফেসর উনি। তো স্যার খুব ভালো মানুষ, কিন্তু স্যার হচ্ছে গিয়ে ওনার সাথে ইংলিশে কথা না বলে উনি কোশ্চেন নেন না, ওনার সাথে ইংলিশে কথা বলতে হবে। আমি যখন বাংলায় কথা বলছি তখন উনি বলে দিচ্ছেন যে তুমি বাংলায় বললে আমি তোমার কোশ্চেন নিব না, এই কথা উনি ইংলিশে বলছেন, তোমাকে ইংলিশে বলতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা, উনি আমাকে এই কথা বলছিলেন। তো যাই হোক, ইংলিশ আপনি হচ্ছে এক একজন স্যারের স্ট্র্যাটেজি এক এক রকম। তো এখানে স্যার আমাকে প্রথমেই জিজ্ঞেস করছিলেন যে তুমি ইমিডিয়েট কি কি হিস্ট্রি তুমি নিবা পেশেন্টের। বেসিক্যালি স্যারের উদ্দেশ্য ছিল জানা যে আমার পেশেন্ট জেস্টেশনাল এইজে আছে, মানে এটা হচ্ছে কি আপনি গাইডলাইনের 1st-2nd পেজে একটা কথা লেখা আছে, আপনি একটা হেপাটাইটিস বি পেশেন্ট যদি আপনার কাছে আসে
তো আপনি তা কিভাবে ইভালুয়েশন করবেন সেই কথাগুলাই স্যার জানতে চাইছিল যে কি কি হিস্ট্রি তুমি নিবা। তো আমি আমার অ্যান্সার ছিল এগুলাই যে আমি প্রথমে হিস্ট্রি নিব যে সে যদি প্রেগন্যান্ট তার জেস্টেশনাল এজ কোন এজে সে প্রেজেন্ট করছে, বিকজ আমার যদি পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হয় আমাকে ডেফিনেটলি জানতে হবে তার জেস্টেশনাল এজ কত, নাম্বার 1। এবং নাম্বার 2 কি, নাম্বার 2 আমি জানবো যে তার এইচপিএসএজি পজিটিভ, ঠিক আছে, কিন্তু এইচপিএসএজি পজিটিভের জন্য তার কোনো কমপ্লিকেশন, আই মিন যে তার কোনো সিএলডি ডেভেলপ করছে কিনা, আমি সেটার হিস্ট্রি নেব। দেন আমি তাকে ডেফিনেটলি সে যেহেতু হচ্ছে প্রেগন্যান্ট লেডি, সে এইচপিএসএজি পজিটিভ হয়েছে, তার এইচপিএসএজি এর সোর্সটা জানবো যে তার অথবা তার হচ্ছে কি এটা হাজবেন্ড থেকে আসছে নাকি তার থেকে যদি হাজবেন্ডে চলে যায়। সো আমার তার হচ্ছে কি পার্টনার ট্রেসিং করবো এবং পার্টনার যদি হচ্ছে পার্টনারকে টেস্টও করবো, মানে তার সেক্সুয়াল পার্টনার ট্রেসিং করবো, টেস্ট করবো এবং ডেফিনেটলি তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভকেও আমি হচ্ছে কি স্ক্রিনিং করব যে তারা হচ্ছে এইচপিএসএজি পজিটিভ কিনা। এবং যদি তার লিভার ডিজিজ থেকে থাকে সেই লিভার ডিজিজের সিভিয়ারিটি আমি অ্যাসেস করব এবং তার এইচপিএসএজি কোথা থেকে হলো, আমরা ইউজুয়ালি কোথা থেকে হয়, ব্লাড ট্রান্সফিউশন, আমি এই ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নিব এবং অবশ্যই হিস্ট্রি নিব তার ভ্যাকসিনেশন, সে হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে কখনো জীবনে ভ্যাকসিন দিছে কিনা। এই কয়টা কথা ছিল। আমি তো বললাম যে আমি আসলে অনেক কথা বলি, আমি স্যারকে অনেক কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এতগুলা স্যারের চেক লিস্টে ছিল না। আমি যখন বলছি বলার পরে ওই তো বললাম আমি অনেক কথা বলি, স্যার একটু শুনে শুনে আবার একটু দাগায়, আবার একটু শুনে আবার দাগায়, মানে স্যারের আমি বুঝছি যে স্যারের চেক লিস্টে এত কথা ছিল না, কিন্তু আমি এতগুলা কথা বলে আসছি কারণ আমি তো জানি না ভাই স্যারের চেক লিস্টে কি কি ছিল। এই কোশ্চেনটা হচ্ছে কি গাইডলাইনের প্রথম 2 পেজের মধ্যে আপনি পাবেন, সুন্দর করে লেখা আছে ওখানে যে কি কি হিস্ট্রি তুমি নিবা। এবং আমি এরকম ঠিক এইভাবেই নোট করে আরো 3-4টা কথা ছিল নোট করে আমি আমার বইয়ে ঢুকায় রাখছিলাম যে আমার এইচপিএসএজি পজিটিভ পেশেন্ট আমি কিভাবে হিস্ট্রি নিব। দেন আমাকে কোশ্চেন করলো স্যার যে তুমি কি কি নেক্সট কি কি ইনভেস্টিগেশন করবা। দেন হচ্ছে আমি ইনভেস্টিগেশনের মধ্যে আমি সব কথা বলছি, কিন্তু আমি এইচবিই অ্যান্টিজেন বলি নাই। তো এখন দেখেন আমার কি কি করতে হবে, বেসিক্যালি এইচবিএসএজি পজিটিভ একটা প্রেগন্যান্ট লেডি হোক কিংবা নন প্রেগন্যান্ট লেডি হোক, যেই হোক না কেন তার কি কি ইনভেস্টিগেশন করতে হবে। তাকে ডেফিনেটলি আমি প্রথমে এলটি লেভেল দেখবো, একটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কি দেখবো, এইচবিই অ্যান্টিজেন দেখবো। 3 নাম্বার হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দেখবো। 4 নাম্বার আমি কি করবো, 4 নাম্বার আমি তাকে হয় ইনভেসিভ নন ইনভেসিভ মার্কার অফ দ্য লিভার বায়োপসি, লিভার ফাইব্রো স্ক্যান করবো, লিভার বায়োপসি অথবা ফাইব্রো স্ক্যান ইনভেসিভ। আর কি করতে পারি, আর হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করছে কিনা এটা জানার জন্য আমি আলফা ফিটোপ্রোটিন অথবা আলট্রাসোনোগ্রাফি করব। এই তো আমার ইনভেস্টিগেশন, তাই না? আমি স্টিজিং করার জন্য তো আমাকে এই কটা ইনভেস্টিগেশন করতেই হবে, ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাকে এই কটা ইনভেস্টিগেশন করতেই হবে। এখন আমরা সবাই এটা জানি, কিন্তু সামহাউ আমি কেন আমি জানি না, আমি ওই দিন আমি ওখানে এইচবিই অ্যান্টিজেন বলি নাই এবং আমি জানিও না যে আমি ওখানে এইচবিই অ্যান্টিজেন বলি নাই। আমি দেন পরের কোশ্চেনে পরে হচ্ছে কি স্যার পরের কোশ্চেন আমার চলে গেছে, চলে যাওয়ার পরে বলছি তুমি একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি বলো যেটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য পেশেন্টের নেসেসারি। আমি বলছি স্যার জেস্টেশনাল এজ জানতে হবে। দেন স্যার আমাকে বলছে ওকে তাহলে তুমি আমাকে বলো যে তোমার তার জেস্টেশনাল এজ যদি 28 উইকস অফ জেস্টেশনে থাকে এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ যদি 2 লাখের উপরে থাকে তাহলে তুমি কি করবা। আমি বলছি স্যার তাহলে আমি ট্রিটমেন্ট দিব, কারণ ট্রিটমেন্ট দেওয়ার ইন্ডিকেশন আছে। তখন বলছে তাহলে ট্রিটমেন্ট কখন স্টার্ট করবো, তো আমি স্যারকে বলছি স্যার ইউজুয়ালি তো ট্রিটমেন্ট 24 থেকে 28 সপ্তাহের মধ্যে স্টার্ট করে, কিন্তু আপনি তো আমাকে বলেই দিয়েছেন 28 সপ্তাহ, সো আমি আর এখনই ট্রিটমেন্ট স্টার্ট করবো। তারপরে কোশ্চেন ছিল যে তুমি তার হচ্ছে ড্রাগ অফ চয়েস কি হবে, তো আমি বলছি টিডিএফ। তখন আমি টিডিএফ না, আমি তাকে বলছি টেনোফোবির ডিপোভক্সেল ফিমরেল। স্যার বুঝে নাই বলে একটা ড্রাগের নাম বলো। আমি বলছি স্যার টিডিএফ, বলে আমি নিজেই হাসতেছি কারণ টিডিএফ টেনোফোবিল ডিপোভক্সেল ফিমরেল এটা হচ্ছে পুরো নাম। আমি পুরো নাম বলছি, স্যার বুঝে নাই, ভাবছে আমি 3টা ড্রাগের নাম বলছি। তো স্যার আমি নিজেই হেসে বলছি স্যার টিডিএফ। তখন স্যার বলছে যে আর কি কি ড্রাগ তাকে তুমি দিতে পারবা প্রেগন্যান্সিতে। তখন আমি বলছি স্যার লেমডোভিউরিন টেলমিভিউরিন। তখন স্যার আমাকে কোশ্চেন করছে যে কতদিন তুমি ড্রাগ ট্রিটমেন্ট চালাবা। তো আমি বলছি স্যার আমি 28 সপ্তাহে স্টার্ট করব এবং তার হচ্ছে পোস্টপার্টাম মানে উইদিন 3 মান্থস এর মধ্যে তাকে স্টপ করে দেব। তো এখানে আমার শেষ, আমার পরীক্ষা আগে শেষ হয়ে গেছে। তারপরে স্যার আমাকে বলতেছে যে তুমি একটা কোশ্চেনের অ্যানসার দিতে পারো নাই, তুমি বলো কি কি ইনভেস্টিগেশন তুমি করতে চাও, তুমি বলতে পারো নাই। তো আমি আসলে হচ্ছে গিয়ে পরে আবার মানে আমি আমার মাথা যখন ঘুরতেছে যে আমি সব তো বললাম, কি ব্যাপার আমি কি বলি না। তো আমি আবার যা যা আছে আমি সব বলা শুরু করছি যে এইচপিএসএজি ডিএনএ করব, এএলটি করব, ইএনটিজেন করব। যখন আমি ইএনটিজেন বলছে যে হ্যাঁ ঠিক আছে হয়েছে চুপ করো, শেষ। মানে আমি পরে বুঝতে পারছি যে আমি ইএনটিজেন আসলে বলি নাই, মানে এটা হচ্ছে বাই মিস্টেক।
টাং মিস্টেক, মানে আমার ভুল, আমি যে বলিও নাই সেটাও আমি বুঝতেছি না যে আমি বলি নাই। এটা হচ্ছে কি বেসিক কথা। এরকম হবে আপনাদের পরীক্ষা, এরকম হবে, এটাকে আপনারা মেনে নিতে হবে। এজন্যই আমি বলি যে আপনার প্রিপারেশন নিতে হবে 100%। আপনি যদি 100% প্রিপারেশন নেন, ওখানে আপনার মিস্টেক হয়ে যাবে, পারা জিনিস আপনার মনে থাকবে না। এটাই তো নিয়ম, আমরা তো মানুষ, আমি তো কম্পিউটার না। আমরা সবাই এরকম, সবার সাথেই এরকম হতে পারে। আর আমি তো খুব মানে বিলো অ্যাভারেজ, আমার তো মাথায় বুদ্ধি কম, আমার তো অনেক বুদ্ধি কম, আমি তো এত ট্যালেন্টেড বা নলেজেবল মানুষও না। সো আমার ভুল হবে, এই জন্য আমি আবারও বলি যে আপনারা শ্রম দিবেন, 100% প্রিপারেশন আদায় করে নিয়ে আসবেন। দেন পরের স্টেশনে চলে যাই। পরের স্টেশন ছিল যেটা, সেটা হচ্ছে কি করোনা। এটা হচ্ছে কি আমাদের নিউ আপডেট থেকেই কোশ্চেনটা করা হয়েছিল। একটা নিউ আপডেট থেকে কোশ্চেন করা হবে বলে দেওয়া হয়েছিল। সেটা হতে পারে একটা নিউ ড্রাগ, সেটা হতে পারে একটা ভ্যাকসিন, সেটা হতে পারে কোনো নিউ টপিকস, সেটা হতে পারে কোনো নিউ ভাইরাস যেটা বাংলাদেশে আসছে। সেটা ছিল করোনা, কোভিড-19। তো কোভিড-19 নিয়ে স্যারের একটা কোশ্চেন, যেটা সিনারিওটা যেরকম ছিল, বেসিক্যালি সিনারিওটা ছিল যে 50 years old male hypertensive diabetic, ডায়াবেটিক মোস্ট প্রবাবলি ছিল, হাইপারটেনশন ডায়াবেটিস এরকম ছিল, ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, তার কোভিড পজিটিভ হয়েছে এবং হচ্ছে কি তার মাইল্ড কোভিড, তার মোটামুটি 8 দিন হয়ে গেছে। তার বিএমআই 30, মানে বিএমআইও মোস্ট প্রবাবলি বেশি ছিল। এখন তার অক্সিজেন স্যাচুরেশন ভালো। তো স্যার আমার কাছে জানতে চাচ্ছিলেন যে তুমি এখন পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, কোথায় ম্যানেজ করবা। স্যার কোন স্যার যে বসছিলেন, আমি স্যারের চেহারাই আসলে দেখি নাই। স্যার এত মাস্ক পরে, স্যার এমন ভাবে ছিলেন যে স্যারের চেহারাই আমি দেখি নাই। স্যারের মানে কিছুই আমার মনে নেই, স্যারের অবয়ব, স্যারকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর কি কষ্ট করে আমি স্যারের কথা শুনছি সেটা আমিই জানি। স্যার অনেক প্রোটেকশন নিয়ে বসেছিলেন, স্যারের চোখও মনে হয় আমি দেখতে পারিনি, মানে কিছুই দেখা যাচ্ছে না স্যারের। তো যাই হোক, স্যারের হচ্ছে কোশ্চেন ছিল যে তুমি কিভাবে পেশেন্টকে ম্যানেজ করবা। আমি বললাম স্যার পেশেন্টকে আমি হসপিটাল অ্যাডমিশন করবো। তো স্যার তখন জিজ্ঞেস করছে কেন, তখন হোয়াই স্যার জিজ্ঞেস করছে। আমি স্যার অ্যাজ বিকজ পেশেন্ট হ্যাভ রিস্ক, সাচ লটস অফ রিস্ক ফ্যাক্টরস। তো স্যার বলছে দেন হসপিটাল অ্যাডমিশন করে তুমি কি করবা। তো তখন আমি বলতেছি যে স্যার আমি হচ্ছে তাকে লো মলিকুলার হেপারিন দিব, দেন অক্সিজেন। তো আমি যখন বলতেছিলাম, আমি একটু বলি, আমি হচ্ছে লো মলিকুলার হেপারিনের ডোজ বলতে নিছি। স্যার তখন বলছে যে ডোজ লাগবে না, সামনে বলো। মানে স্যার মোস্ট প্রবাবলি স্যার এটা ডোজ জানতে চায় নাই, কিন্তু স্যারের টার্গেট ছিল যে আমি হচ্ছে কি তাকে লো মলিকুলার হেপারিন দিব, অক্সিজেন দিব। আমি এরকম বাকি আরো 3-4টা কথা বলছি। তো তখন স্যার আমাকে বলছে যে লো মলিকুলার হেপারিনটা এই ক্ষেত্রে তুমি শিওর দিবা। আমি যে হ্যাঁ স্যার অবশ্যই দিব, তার যেহেতু রিস্ক ফ্যাক্টর আছে। তো তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে। তো আমি বলতেছিলাম এই ক্ষেত্রে স্যার একটা কি যেন কোয়ারি করলো, আমি এটা বুঝলাম না যে তুমি শিওর দিবা। আমি যে হ্যাঁ স্যার আমি অবশ্যই দিব। তো তারপরে স্যার কোশ্চেন ছিল যে আফটার স্টার্টিং ট্রিটমেন্ট পেশেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে না, দেন তুমি পেশেন্টকে কি করবা। তো তখন আমি অ্যান্সার দিলাম যে স্যার আমি তাকে ডেক্সামেথাসোন স্টার্ট করব। তো স্যার এটারও স্যার ডোজ জানতে চান। আমি ডোজ বলতে পারার পর আমাকে স্যার বলছেন না দরকার নেই কোনো, তুমি বলো যে এবার তুমি কি কি ইনভেস্টিগেশন করবা। তো তখন এরকম অবস্থায় বা আমি তখন হচ্ছে কি পেশেন্টের যেহেতু 10 দিন হয়ে গেছে, আমি সব ইনভেস্টিগেশন গুলো বলছি যেগুলো সাইটোক্রোম স্ট্রোম সিনড্রোমের জন্য করতে হয়। আমি সব ইনভেস্টিগেশন বলছি, বিকজ 10 দিন পরে যদি পেশেন্ট ইমপ্রুভ না হয় তখন ডেফিনেটলি আমার সাইটোক্রোম স্ট্রোম চিন্তা করতে হবে। 10 দিন 12 দিন পরে সাইটোক্রোম স্ট্রোমের দিকে পেশেন্ট যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমি সাইটোক্রোম স্ট্রোমের সবগুলো ইনভেস্টিগেশন বলছি। তো বলার পরে স্যার তখন আমাকে কি বলছে, স্যার আমাকে তখন আমি যে ইনভেস্টিগেশন গুলো বললাম, আমি দেখলাম যে এটাই স্যারের অ্যান্সার শিটে ছিল, বিকজ স্যার আমাকে সিনারিও দিছে যে তার ইনভেস্টিগেশনের তার এলডিএইচ বেশি, ফেরিটিন বেশি। বেশি বলেনি স্যার, একটা লেভেল বলে দিছে যে এটা 250, এটা 600, ট্রপোনিন আই এত, আর হচ্ছে ডিডাইমার বেশি, সিপিকে বেশি, তার হচ্ছে সিআরপি বেশি, তার এইচআরসিডি তে এভাবে শ্যাডো আসছে, এরকম একটা বড় তার হচ্ছে কি স্যার একটা সিনারিও বলে দিচ্ছে, মানে ল্যাব ইনভেস্টিগেশন বলে দিচ্ছে যে 8 থেকে 10 দিন পরে বা তার 2-3 দিন পরে অ্যাডমিশন হওয়ার 2-1 দিন পরে পেশেন্টের এরকম একটা সিনারিও তুমি দেখছো, এখন তুমি কি ধারণা করতেছো। তো খুব ক্লিয়ার কাট অ্যান্সার যেটা সাইটোক্রোম স্ট্রোমের দিকে যাচ্ছে, ওটা ছিল সাইটোক্রোম স্ট্রোমের দিকে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এত বড় একটা সিনারিও ছিল, এটা তো আপনার মাথায় ক্যাচ করা সম্ভব না। স্যার আমাকে আগেই বলছে তুমি চাইলে লিখতে পারো, অনেক বড় সিনারিও, ওখানে পেজ ছিল, ওখানে কলম ছিল, আমি প্রতিটা জিনিস লিখছি, লিখে তারপরে আমি বলছি যে স্যার এটা সাইটোক্রোম স্ট্রোমের দিকে যাচ্ছে। তখন স্যার আমাকে কোশ্চেন করছে, যাচ্ছে ঠিক আছে সাইটোক্রোম স্ট্রোমের দিকে যাচ্ছে, এবার তুমি পেশেন্টকে কি ম্যানেজ করবা। তখন আমি স্যারকে আমার পেশেন্টের ম্যানেজমেন্ট বলছি যে স্যার আমি স্টেরয়েড তো দিচ্ছি আর কন্টিনিউ করবো, অক্সিজেনেশন দিব, প্রন পজিশনে রাখবো, রেমডেসিভির দিব, ট্রোসিলিজুমাব যদি আগে পেয়ে থাকে তারপর হচ্ছে ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিব। তো এইটুকু বলার পরেই আমার হচ্ছে গিয়ে ঘন্টা বেজে গেছে। বেজে যাওয়ার পরে আমি পরের স্টেশনে চলে গেছি। এইটা সম্পর্কে
মানে আমি আসলে জানি না যে এটা এই একটা স্টেশন যেটা আমার হচ্ছে 5 মিনিট লেগে গেছে, এবং আমি জানি না যে এরপর আর কোনো কোশ্চেন ছিল কিনা, বিকজ আমাকে তো কোশ্চেন করা হয়নি এরপর, আমি তো এরপরে চলে গেছি। এতটুকুই ছিল, এটা হচ্ছে আমার লাস্ট স্টেশন ছিল। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার হচ্ছে গিয়ে 5টা স্টেশন, আইইউ এর 5টা স্টেশন সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যতটুকু আমার মনে ছিল আমি আরো কালেক্ট করে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি বলার। আমি কোথায় ভুল করছি সেটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, বিকজ ডিমোরালাইজ হওয়ার কোনো কারণে আপনারা ডেফিনেটলি ভুল করবেন, বাট ভুলের মাত্রাটা বেশি হওয়া যাবে না, এটা হচ্ছে একটা জিনিস। এবং 2 নম্বর কথা, আপনার প্রিপারেশন, আইইউ এর জন্য আপনাকে আলাদা একটা প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে জিস্ট কথা। তো এখন আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে কিছু জিনিস নিয়ে আসছি, সেগুলো হচ্ছে আমি ঠিক এই জিনিসগুলো আমি আপনাদের জন্য এখন তৈরি করিনি, এটা আমি জাস্ট পরীক্ষার আগে যখন আমি আইইউ এর প্রিপারেশন নিচ্ছি রিটেনের পর, ঠিক তখন আমি এই জিনিসগুলা এইভাবে লিখে আমি আপনাদের জন্য সবগুলা জিনিস নিয়ে আসছি, যে আমি এইভাবে লিখছি প্রতিটা জিনিস, যে আমি এই জিনিসগুলো আমি আলাদা করে পড়বো, এবং আমি আমার একজন পার্টনারের সাথে বসে আমি এবং সে যে হেপাটাইটিস বি ভাইরাস এখান থেকে কত ভাবে আমার কোশ্চেন আসতে পারে, আমি এইভাবে আমি এই টপিকস গুলো প্রতিটা টপিকস আপনাদের জন্য লিখে নিয়ে আসছি। মানে আমার যেটা লেখা ছিল সেটাই আমি নিয়ে আসছি, যে আমার নিউ ইনভেনশন বা গাইডলাইন, একটা কোশ্চেন আসবে গাইডলাইন বা নিউ ইনভেনশন থেকে, এই গাইডলাইন বা নিউ ইনভেনশন থেকে ইউজুয়ালি অ্যাকিউট ইমার্জেন্সি হবে না, এটা থেকে আপনার হচ্ছে যে ক্রনিক কেস বা নিউ ইনভেনশন এটার ভিতরে ঢুকে যাবে, এইটা থেকে স্টেশন 4 হতে পারে আপনার কিভাবে কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আপনি এই টপিকস গুলা আমি লিখাই আছে, এই টপিকস গুলা নিবেন, নিয়ে আপনাদের সবার পড়া আছে, সবকিছু পড়া আছে, আপনি আপনার পার্টনারের সাথে বসে দুজন মিলে এই টপিকস গুলো আবার পড়বেন। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ই ভাইরাস, হাইপারটেনশন, ডায়াবেটিস 2020 এর গাইডলাইনটি আমি পড়ছি, কারণ 21 এর গাইডলাইনের সাথে 20 এর কোনো লাস্টের গাইডলাইনে কোনো ডিফারেন্স ছিল না, এবং ডায়াবেটিসের গাইডলাইনটা কিন্তু আপনাদেরকে নোট করে বইয়ে ঢুকায় ফেলতে হবে, বুঝছেন? পুরো গাইডলাইন বই ওই পরীক্ষার আগে হবে না, পুরো পড়ার কোনো দরকার নেই, গাইডলাইনের পুরো বই কখনোই কিছু জিজ্ঞেস করে না, জিস্ট কথা যেটা সেটুকুই শুধু জিজ্ঞেস করে, এবং সেটা কি জিজ্ঞেস করে কালেক্ট করবেন, কি জিজ্ঞেস করা হয়েছে সেইটুকুই লিখে বইয়ে ঢুকায় রাখবেন। দেন ইনফেকশন থেকে কি কি আছে, করোনা, ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি, লেপ্রোসি, ডেঙ্গু, চিকুনগুনিয়া, খুব ইম্পর্টেন্ট টিবি, বিকজ টিবি সামনের বার টিবির অনেক চেঞ্জ আসতেছে, টিবি নিয়ে জলিল স্যার বই বের করে ফেলছে, টিবির একটা বই বের করছে জলিল স্যার, কিছু বই বের হয়েছে, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে আমার কাছে আছে বইগুলো আসলে হচ্ছে গিয়ে বই বের করছে, মানে কি এগুলো হচ্ছে এসসিপি সামথিং, ওরা নিজেরা দেখি কয়েকজন অল্প কিছু মানুষের কাছে আছে, বিডি ফিজিশিয়ান বের করছে, এসসিপি বের করছে, আমার কাছে আছে, আমি যদি কারোর লাগে আপনারা চাইলে আমি হচ্ছে কি আনিস ভাইয়ের কাছে দিয়ে দিব। তো টিবি আপনারা খুব ভালো করে পড়বেন, কারণ সামনের বার টিবি আসার অনেক চান্স আছে, বিকজ টিবি ট্রিটমেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়েছে, নতুন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা শুরু হয়েছে, সো টিবি খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে স্নেক বাইট থেকে যেহেতু এবার রিটেনে কোশ্চেন আসছে, সো সামনের বার খুব একটা চান্স আছে যে আপনার কোনো একটা জায়গায় ঢুকা দিতে পারে। দেন করোনা ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট, করোনা ভ্যাকসিন দিচ্ছে, করোনা ভ্যাকসিন দেওয়ার পরে যে সাইড ইফেক্ট হচ্ছে, করোনা ভ্যাকসিনের অনেক সাইড ইফেক্ট হচ্ছে, সাইড ইফেক্ট গুলো যদিও মাইল্ড হোক যেরকমই হোক না কেন, যেহেতু সাইড ইফেক্ট হচ্ছে, ম্যাসিভ পপুলেশন হচ্ছে, এবং করোনা ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডি টাইটার আসলে বাড়তেছে কিনা আপনারা এই জিনিসটার উপর একটু খেয়াল রাখবেন, কারণ এটা নিয়ে বাংলাদেশে স্টাডি হচ্ছে, জার্নাল বের হচ্ছে, খুব অল্প কয়েকটা দেশ যারা করোনা ভ্যাকসিন পেয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা, এবং বাংলাদেশের স্টাডি হচ্ছে যে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে আপনার অ্যান্টিবডি টাইটার কতটুকু রাইজ করতেছে কতদিন পর, এই জিনিসটা কিছুদিন পরে পাবলিশ হবে। সো এই করোনা ভ্যাকসিন নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, যেহেতু এগুলা নিয়ে স্যাররাও পড়াশোনা করতেছে, মাথায় আছে, সো এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। দেন হচ্ছে গিয়ে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, আর কি কি ভ্যাকসিনেশন আমরা অ্যাডাল্ট পেশেন্টদের দিয়ে থাকি, যেটা একবার রিটেনে আসছিল গত সেশনের আগের সেশনে 2020 এর জানুয়ারিতে রিটেনে আসছিল অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে, সো এটা আপনারা একটু পড়ে রাখবেন। দেন হচ্ছে গিয়ে হার্ট ফেলিওরের একটা নতুন ড্রাগ আসছে, সেই ড্রাগ নিয়ে আপনারা হচ্ছে রিডিউস ইজেকশন ফ্র্যাকশনে হার্ট ফেলিওর কোনো নতুন ড্রাগ আসছে, এসএসসি আহা গাইডলাইনটা পড়বেন, হার্ট ফেলিওরের খুব ইম্পর্টেন্ট, আমাদের যে মুজিব স্যার আছে, মুজিব স্যারের খুবই পছন্দের কোশ্চেন এটা, হার্ট ফেলিওরের এই যে গাইডলাইন, নরমাল ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, রিডিউস ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। সো কোনোদিন দেখবেন যে হার্ট ফেল কোনোভাবে ঢুকাই দিচ্ছে জিনিসগুলা। দেন এইচআইভি স্ট্যাটাস, সেটাও একবার রিটেনে আসছে, 19 জুলাইয়ের রিটেনে আসছে, খুব ইম্পর্টেন্ট। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার নতুন আপডেট, সিওপিডি নিউ ট্রিটমেন্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমার নতুন আপডেট, চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে মানে তাও 1 বছর আগে, তো সেটাও পড়বেন। সিওপিডি নতুন ট্রিটমেন্ট আসছে অনেক কিছু, ওই যে ইন্ডিকেটেডল, নিক ভ্যাক ভ্যাকসিন, দেন হচ্ছে ওই যে নিকোটিনিক অ্যাসিড, D3,
সাইক্লোস্পোরিন, অনেক কিছু আসছে, সিওপিডি নতুন ট্রিটমেন্ট, এগুলো একটু পড়বেন। এবং সেপসিস, সেপসিস খুব ইম্পর্টেন্ট। সেপসিস সামনের ব্ল্যাক সেশনে ডেফিনেটলি আপনারা কোনো না কোনো জায়গায় পরীক্ষায় সেপসিস পেয়ে যাবেন, সেপসিস খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কি আমার এই গাইডলাইন গুলা আমি আপনাদেরকে লিখে নিয়ে আসছি, এবং আমি ঠিক এইভাবেই আমি প্রিপারেশন নিছিলাম। এইগুলা কিন্তু আমার এখন লেখা না, এগুলো আমার তখনই লেখা। আমি এইভাবে ধরে আমি সবগুলো পড়ে গেছি, এবং আলটিমেটলি কমন আসছে। আমার প্রথমটাই কমন আসছে, হেপাটাইটিস বি। এবং আপনারা ঠিক এভাবে ধরে পড়েন, আপনাদেরও কমন পাবে। আপনার বইয়ের বাইরে তো কিছু হবে না, আপনি বই থেকে আপনি জিস্ট করেন যে কি কি কোশ্চেন স্যাররা গত 2-3-4 সেশনে ভাইভাতে ধরছে, যে কোশ্চেন গুলো স্যাররা ভাইভাতে ধরছে সেই কোশ্চেন গুলাতেই তারা বসে বসে আইইউ এর ফরম্যাট বানাচ্ছে, আর কিছু না, নাথিং মোর দ্যান এলস। দেন পরেরটাই চলে আসি, আমি আরেকটাও নিয়ে আসছি, যেমন শুধু ক্রনিক কেস, যেটা ওটা তো গাইডলাইন নিয়ে কথা বললাম, এটা হচ্ছে ক্রনিক কেস। পুরো ডেভিডসনে কি কি ক্রনিক কেস আছে, পুরো ডেভিডসনে কি কি ক্রনিক কেস আছে দেখেন। পুরো ডেভিডসনের ক্রনিক কেস গুলো আমি আপনাদের জন্য নিয়ে আসছি। পুরো ডেভিডসনের খুব ইম্পর্টেন্ট সিকেডি। সিকেডি একটা ক্রনিক কেস, আপনার কাছে পেশেন্ট আসবে, আউটডোর আপনি ম্যানেজমেন্ট দিবেন, পেশেন্টের কমপ্লিকেশন হবে, কখনো অ্যানিমিয়া হবে, কখনো বোন পেইন হবে, পেশেন্টের কখনো হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, পেশেন্টের পটাশিয়াম কমবে বাড়বে, আপনি এগুলো আউটডোরে ম্যানেজ করবেন। সো ক্রনিক কেসের মধ্যে সিকেডি একটা খুব ভালো অপশন এবং খুব ভালো আইইউ হওয়ার একটা স্টেশন। সো সিকেডি কে আপনারা আইইউ আপনারা বানাবেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে অনেক কঠিন আইইউ আপনাদেরকে না, মানে স্যাররা আমি দেখলাম কি স্যাররা মাস পপুলেশনের জন্য কোশ্চেন করে বেসিক্যালি, বুঝছেন, খুব কঠিন কিছু দেয় না স্যাররা। আমার কাছে মনে হয়েছে আসলে আমি যখন এখন পাস করছি, আমি যখন গত সেশনের আগের সেশনে আমি যখন পাস করিনি, তখন আমি বলতেছি যে আমার স্যার এত কঠিন কোশ্চেন করছে। বেসিক্যালি কথা, আমি যখন এই সেশনে পাস করছি আমি তখন বুঝতেছি যে আরে আমার তো গত সেশনের প্রিপারেশনই ছিল না, ফুল প্রিপারেশনই ছিল না। আমি এই সেশনে এগুলো প্রিপেয়ার করছি, লিখছি, লিখে স্টার্ট দিছি, রাইট দিছি, পড়া শেষ হয়েছে, এগুলো কিছুই তো আমি গত সেশনে করিনি। তাহলে আমি কেন গত সেশনে পাস করব? এই সেশনে আমার প্রিপারেশন পলিশ ছিল, তাই হতেন পারে। অবশ্যই আল্লাহ তাআলা আমার কপালে পাস রাখছে, কারণ আমার চেয়ে অনেক ভালো প্রিপারেশন হয়তো অনেক মানুষ পাস করেনি, কপালের জন্য আল্লাহ তাআলা লিখে রাখে নাই। ডেফিনেটলি এটা মোস্ট ফরমাস কথা, কিন্তু তারপরেও হচ্ছে কি আপনাদের একটা নিজেদের প্রিপারেশনের ব্যাপার আছে। তো আমি যেটা বলতেছি দেখেন, সিকিরি একটা খুব ভালো অপশন, কিন্তু খুব কঠিন করে ফেলবেন না, খুব কঠিন করবেন না। আপনারও বই ডেভিডসন, স্যারেরও বই ডেভিডসন, স্যার কিন্তু চায় আপনি ডেভিডসনে যা আছে সেটাকেই ঘুরায় পেঁচায় পড়েন। স্যার চায় না যে আপনি ডেভিডসনের বাইরে অনেক কিছু জানেন, অনেক বেশি কিছু লেখার জানার কোনো দরকার নাই। আমার কাছে মনে হচ্ছে আমি তো অনেক স্বল্প জ্ঞান নিয়ে পাস করছি, আমি তো অনেক কিছু জানি না, কিন্তু মানে আমার কাছে মনে হয় পরীক্ষা হচ্ছে একটা টেকনিক, আপনি জাস্ট টেকনিক্যালি আপনি প্র্যাকটিস করেন, আর কিচ্ছু না। আপনি এইখানে বসবেন, এইখানে বসে আপনি চিন্তা করেন যে আপনি আজকে আপনার পার্টনারকে নিবেন, পার্টনারকে নিয়ে বসবেন, সামনাসামনি বসে ডেভিডসন খুলবেন, খুলে আপনি ঠিক করবেন যে আজকে সবগুলো আমি আইইউ শেষ করব। একদিন পুরো লাগবে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমার পুরো একটা দিন লাগছে পুরো আইইউ আপনারা সিকেডি থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, সে একটা কোশ্চেন মাথায় আসবে, আপনাকে বলবে, আপনি একটা বলবেন, পুরো সিকেডিটা পড়ে ফেলবেন, পুরো সিকেডি পড়ে বলবেন যে আচ্ছা এটা থেকে এইভাবে কোশ্চেন করতে পারে, যেটা অ্যানিমিয়ার কারণ জিজ্ঞেস করতে পারে, অ্যানিমিয়ার ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে, বোন পেইন হলে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে, আপনার হচ্ছে পটাশিয়ামের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে, আপনার হচ্ছে কি ফসফেট বেড়ে গেছে সেটার ম্যানেজমেন্ট জিজ্ঞেস করতে পারে, আপনার কখন আপনি রেফার করবেন, নেফ্রোলজিস্টের কাছে সেটা জিজ্ঞেস করতে পারে। আপনি হচ্ছে গিয়ে প্রতিটা জিনিস আপনি হচ্ছে গিয়ে এইভাবে আপনি প্রিপেয়ার করবেন। আপনাকে যদি আমি সিনারিও তৈরি করে দেই, আপনি কখনোই সেটা মাথায় ঢুকাতে পারবেন না, পরীক্ষায় পাস করবেন না। আপনার সিনারিও আপনাকে তৈরি করতে হবে। যখন আপনি নিজে সিনারিও তৈরি করবেন, আপনি নিজে আরেকজনকে কোশ্চেন করবেন, তার মানে আপনি ফুল প্রিপেয়ার, আপনার মাথায় গেঁথে যাবে। আপনি যদি আরো 5 মাস নাও পড়েন, আপনি পরীক্ষা হলে ঠিকই যেটা ডেলিভার করতে পারবেন। কিন্তু আরেকজন আমি সিনারিও তৈরি করে করে আপনাকে আমি বললাম, কোনো লাভ হবে না, কিছু খাটনি আপনাকেও করতে হবে। এবং আপনার সিনারিও, আবারও বলতেছি, পুরো সিকিডি পড়বেন, পড়ে নিজের সিনারিও তৈরি করবেন কিভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেন দেখেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলাইটাসের গাইডলাইন যেটা মানে ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্ট থেকে কিন্তু আমাদের একটা মডেল অসপি করা, মডেল আইইউ নেওয়া হয়েছিল সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে বিসিপিএস থেকে মডেল আইইউ, সেখানে কিন্তু ডায়াবেটিস নিয়ে ওরা আইইউ বানাইছিল। সো ডায়াবেটিস খুবই একটা ইম্পর্টেন্ট একটা আইইউ বানানোর স্টেপ, যে একটা ডায়াবেটিস নিয়ে আসছে, একটা সিনারিও থাকবে, আপনি প্রথমে কি ড্রাগ দিবেন, তারপরে আপনি কি ড্রাগ দিবেন, তারপরে কাজ করতেছে না, তারপরে যদি হচ্ছে পেশেন্টের যদি হচ্ছে কি কোমরবিডিটি থাকে, যেমন রেনাল কোমরবিডিটি বা হার্ট ফেলিওর থাকে, তখন আপনি কি ড্রাগ দিবেন,
অথবা পেশেন্টের হচ্ছে কি না রেনাল কোমরবিড হার্ট ফেলিওর নাই, তার ওবেসিটি আছে, তাহলে কি ড্রাগ অ্যাড করবেন ট্রিপল থেরাপিতে? কস্ট ইফেক্টিভনেস এর জন্য কি ড্রাগ অ্যাড করবেন? এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটার পর কোনটা কি দিবেন আপনার ডায়াবেটিসের এই ফ্লো চার্টটা করে রাখবেন, এটা যে কোনো সময় চলে আসতে পারে। দেন আরেকটা আমি এগুলো আমার বানানো গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা খুব ভালো অপশন। গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে আপনার কোশ্চেন আসে, এগুলো আমি নিজে পড়ছি আইইউর জন্য আসলে বেসিক্যালি। এবং দেখেন আপনি হচ্ছে কি এভাবে যদি মানে 20টা টপিকস পড়েন আপনার তো একটা টপিকস কমন পড়বেই, আপনি এভাবে 20টা টপিকস নিজে পড়বেন, পড়ে আপনি নিজে মাথায় সেট করবেন যে কিভাবে কোশ্চেন হতে পারে। দেন দেখেন আমার টপিকস গুলো আপনারা একটু আপনাদেরকে দেখাই। ইসকেমিক হার্ট ডিজিজ, কেন ইসকেমিক হার্ট ডিজিজ? ইসকেমিক হার্ট ডিজিজ একটা ফ্লো চার্ট আছে। দেখেন এখন যেরকম আমাদের রিটেনের সিস্টেম, এই সিস্টেমে কিন্তু বেসিক্যালি আপনার ফ্লো চার্ট তারপরে যে বক্স এগুলো দেওয়ার চান্স কিন্তু একটু কম, এগুলো কিন্তু দেওয়া যাবে না। কারণ মাত্র মানে এখানে কোথায় এগুলো অ্যাকোমোডেট করবে? 3 আর 4 তো সিনারিও বেসড হবে, ছোট ছোট কোশ্চেন। আর 2 নম্বরে মাত্র 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের মধ্যে কত কোশ্চেন দিবে? সো এই যে আমাদের যে ফ্লো চার্ট গুলো আছে, যেমন আপনি এমআই এর ফ্লো চার্ট একটা খুব ভালো অপশন, আপনি এমআই যে কোনো টাইমে আপনার আইইউই তে ধরে ফেলতে পারে, স্যাররা ইচ্ছা করে এই জায়গায় ঢুকাই দিবে, বুঝছেন? সো এই যে যেমন এমআই ইসকেমিক হার্ট ডিজিজ লিখে আমি আপনাকে পুরো এমআইটাই বুঝাচ্ছি। আপনার এমআই খুব ইম্পর্টেন্ট। এমআই এর একটা ফ্লো চার্ট আছে, দেখবেন সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক এর একটা ফ্লো চার্ট আছে, কোনটার পর কি করবেন, কিসের পর কি করবেন। এগুলা কিন্তু আইইউর জন্য হট টপিকস। স্যারদের কোশ্চেন করতেও মজা, স্যারদের কোনো কষ্ট করতে হবে না। একটা কোশ্চেন করা তো অনেক কষ্ট, স্যারদের একটা যদি ফ্লো চার্ট থেকে কোশ্চেন করা অর্ধেক মানে কষ্ট অর্ধেক কমে যায়। সো এই যত ফ্লো চার্ট আছে সবগুলো আপনি সুন্দর করে একবার করে প্র্যাকটিস করবেন, এটা একটা হচ্ছে হট কেক এবং আপনি ডেফিনেটলি এখান থেকে কমন পাবেন। দেখেন হার্ট ফেলিওর আবারও বলতেছি, যেটা ক্রনিক হার্ট ফেলিওর সেটা নিয়ে কোশ্চেন করার অনেক সুযোগ, কারণ এখানে অনেক কথা আছে। এখানে আপনি হচ্ছে কি পেশেন্টকে ড্রাগ কি দিবেন, কোন ড্রাগ অ্যাড করবেন, তারপর ইনক্রিমেন্টাল ডোজে বিটা ব্লকার স্টার্ট করবেন কত থেকে, ইনক্রিমেন্টাল ডোজে যে বাড়াবেন কত পর্যন্ত হাইয়েস্টে যাবেন, এসি ইনহিবিটর রোল কি, খুবই ইম্পর্টেন্ট। নতুন কি ড্রাগ আসছে, নতুন এখন কি দিচ্ছি হার্ট ফেলিওরে, খুব ভালো একটা অপশন ক্রনিক হার্ট ফেলিওর ক্রনিক কেস হিসেবে। দেন দেখেন পরে হাইপারটেনশন, আবারও বলতেছি গাইডলাইন খুব ইম্পর্টেন্ট, হাইপারটেনশন খুব ইম্পর্টেন্ট। হাইপারটেনশন নিয়ে একটা কোশ্চেন, মানে এগুলো তো আসলে কমন, আমরা ইন্টারনিস হিসেবে এগুলো ফেস করি। সো আপনি হাইপারটেনশনের গাইডলাইন করবেন, এসএসসি আহা গাইডলাইন করবেন, দেখবেন সেই হাইপারটেনশনের গাইডলাইনে পিছন দিক থেকে যদি শুরু করেন, পিছন দিক থেকে দেখবেন প্রথমেই আছে যে ইমার্জেন্সি হাইপারটেনসিভ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ফ্লো চার্ট, তারপরে আরো আগে আসেন যে রিফ্রাক্টরি হাইপারটেনশনের ফ্লো চার্ট, তারপর আরো আগে আসেন দেখেন ইসকেমিক স্ট্রোক হয়েছে, হাইপারটেনশন ফ্লো চার্ট কিভাবে ম্যানেজ করবেন, তারপর আরো আগে আসেন যে স্টেবল এনজাইনা হাইপারটেনশন সাথে কিভাবে ম্যানেজ করবেন, হেমোরেজিক স্ট্রোক হাইপারটেনশনের সাথে ফ্লো চার্ট কিভাবে ম্যানেজ করবেন। প্রতিটা জিনিস প্র্যাকটিস করেন, যে কোনো টাইমে আইইউতে এগুলো আসতে পারে। পরে অ্যাজমা, আবারও বলতেছি অ্যাজমা সিওপিডি খুবই ইম্পর্টেন্ট, বিকজ সিওপিডি একটা গাইডলাইন আছে, অ্যাজমার একটা গাইডলাইন আছে। অ্যাজমার গাইডলাইনে নতুন গাইডলাইনে ফার্স্ট স্টেপে আমাদেরকে বলে দিছে যে আপনি তাকে যদি অকেশনাল আপনি তাকে যেটা আপনি হচ্ছে স্টেরয়েড তাকে দিতে হবে, শুধু সাবা দিলে হবে না। আপনি তখনই সাবা দিবেন যখন স্টেরয়েড সে পাচ্ছে, কিন্তু স্টেরয়েড ছাড়া আপনি শুধু সাবা তাকে দিতে পারবেন না। সো এটা একটা ফ্লো চার্টের মতো যে অ্যাজমা প্রথমে কি দিয়ে স্টার্ট করবা, তারপরে স্টেজ 2 তে কি দিবা, তারপরে কি দিবা, তারপরে কি দিবা, খুব ইম্পর্টেন্ট। সিওপিডি নতুন ট্রিটমেন্ট আসছে, অনেক নতুন ট্রিটমেন্টের কথাবার্তা। সো সিওপিডি দেন আপনি আগাজেন দেখেন থাইরয়েড সার্কেল খুব হট টপিকস। আমি মনে করি থাইরয়েড থেকে তারা রিটেনে কোশ্চেন দিবে, কিন্তু মানে বলা যায় না, আইইউ তো করেই ফেলতেই পারে, থাইরয়েড একটা হট কেক। সো থাইরয়েড থেকেও আপনারা দেখেন এখানে অনেক ফ্লো চার্ট আছে, থাইরয়েডে ফ্লো চার্ট, হাইপোথাইরয়েড একটা ফ্লো চার্ট আছে যে কোন ইনভেস্টিগেশনের পর কোন ইনভেস্টিগেশন করব, হাইপারথাইরয়েড একটা ফ্লো চার্ট আছে কোন ইনভেস্টিগেশনের পর কোন ইনভেস্টিগেশন করব। আপনারা প্রিপারেশন এইভাবে নেবেন, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা এইভাবে ফ্লো চার্টগুলা টার্গেট করে প্রিপারেশন নেবেন। তারপরে দেখেন আরো যেগুলো আমি অ্যাড করছি, এডিসনস ডিজিজ, আইবিডি, আইবিএস গতবারের আগের বার লং কোশ্চেন রিটেন কোশ্চেন আসছিল আইবিএস এর। সো আইবিএস আপনি একটা ফ্লো চার্ট আছে আইবিএস এর, যে কনস্টিপেশন প্রিডমিনেন্ট হলে কি, এটা ডায়রিয়া প্রিডমিনেন্ট হলে কি, এটা স্পাজম অ্যাবডোমিনাল পেইন বা স্পাজম প্রিডমিনেন্ট হলে কি দিবেন ট্রিটমেন্ট, তারপরে কাজ না হলে কি দিবেন ট্রিটমেন্ট। সো আপনারা এইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, যত ফ্লো চার্ট আছে সবগুলা। এটা কিন্তু ভাই আপনাকে আলাদা বসতে হবে, আপনি আলাদা বসবেন, আলাদা বসে একদিন এইভাবে প্রিপারেশন নেবেন, এটা আপনার একটা প্র্যাকটিস।
যখন এই প্র্যাকটিস ম্যাচ আপনি খেলে ফেলবেন তখন স্যারের সামনে আপনার কোনো প্রবলেম হবে না। দেন দেখেন আরেকটা নিয়ে আসি, খুবই হট টপিক, স্ট্রোক তো আমি বলেই ফেলছি, স্ট্রোক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার আমাদের অস্পিতে স্ট্রোকে মানে হচ্ছে হেমোরেজিক স্ট্রোক ছিল, তার সাথে সাবআকুয়াস স্পেসে ব্লাড ছিল। সো সামনের বার এটা আইইতে দেখবেন আপনারা সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক পেয়ে যেতে পারেন, খুব ইম্পর্টেন্ট। একটা ফ্লো চার্টের মতো একটা চার্ট আছে। দেন মাইগ্রেন খুব ইম্পর্টেন্ট, আউটডোরে প্রেশার আপনার কাছে মাইগ্রেন নিয়ে আসে না, আপনি মাইগ্রেন কিভাবে ম্যানেজ করবেন, কি কি ড্রাগ দিবেন, ড্রাগ দেওয়ার ইন্ডিকেশন কি, পেশেন্টের এই ড্রাগের রিফ্র্যাক্টরি হলে তারপরে কি দিবেন। মাইগ্রেনটা ট্রিটমেন্ট ডেভিডসনের, নতুন ডেভিডসন খুব সুন্দর করে বলছে, কিন্তু কিছু কথা আছে হ্যারিসনে নাকি আছে, এগুলা আমি কার থেকে যেন লিখে রাখছিলাম, আমি আমার হাজবেন্ডের বই থেকে লিখে রাখছিলাম যে মাইগ্রেনের ট্রিটমেন্ট দেওয়ার ইন্ডিকেশন কি কি আছে, কখন কি কি ড্রাগ দিবেন, ড্রাগ কি কি আছে, কি ডোজের ড্রাগ গুলা দিতে হয়, খুব ইম্পর্টেন্ট আউটডোর কেস হিসেবে। দেন দেখেন ইপিলেপসি, ইপিলেপসিতে 5টা স্টার দিবেন, ইপিলেপসি খুবই ইম্পর্টেন্ট। ইপিলেপসিতে আসার চান্স অনেকভাবে ইপিলেপসি আসতে পারে। দেখেন ইপিলেপসি আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে আসতে পারে যেটা হচ্ছে প্রেগন্যান্সি উইথ ইপিলেপসি, খুবই ইম্পর্টেন্ট। ডেভিডসনে কতগুলো আছে প্রেগন্যান্সি উইথ ইপিলেপসি, দেখেন প্রেগন্যান্সি চ্যাপ্টারে তো সবগুলো বলেই দিচ্ছে কি কি প্রেগন্যান্সি আছে, প্রেগন্যান্সিতে কি কি জিনিস আছে, কিন্তু প্রেগন্যান্সি চ্যাপ্টার বাদে আরো 3টা থেকে 4টা জিনিস আছে প্রেগন্যান্সি চ্যাপ্টারে নাই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। একটা হচ্ছে প্রেগন্যান্সি উইথ ইপিলেপসি, 2 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি উইথ আরএ, 3 নম্বর হচ্ছে প্রেগন্যান্সি উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তিনটাই হচ্ছে 3 স্টার, ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রেগন্যান্সি উইথ এইচবিএস এজি চলে আসছে, সো এটা তো আর আসবে না। সো প্রেগন্যান্সি উইথ এই 3টা জিনিস আপনারা একসাথে পড়বেন, তার সাথে ম্যাটারনাল মেডিসিন অ্যাড করবেন। আপনারা কি করবেন জানেন, আপনারা এই 3টা জিনিস নোট করবেন, নোট করে ম্যাটারনাল মেডিসিন ভিতরে ঢুকা রাখবেন। প্রেগন্যান্সি রিলেটেড সব পড়া আপনাদের শেষ, আর এক্সট্রা কিছু পড়তে হবে না, আমি এভাবেই পড়ছি। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, প্রেগন্যান্সি উইথ ইপিলেপসি আসলে আপনাদেরকে আপনারা এইভাবে প্রিপারেশন নেবেন যে আমি বিফোর প্রেগন্যান্সি আমি পেশেন্টকে কি কি বলবো, কি কি কথা বলবো, ডিউরিং প্রেগন্যান্সি আমি কি কি ড্রাগ মডিফিকেশন করব এবং কি কি ইনভেস্টিগেশন করাবো, ডিউরিং লেবার আমি তাকে কি কি ট্রিটমেন্ট দিব, এবং যদি তার ইপিলেপসি না হওয়ার কারণে প্রোফাইলিক্সিস কি কি ট্রিটমেন্ট দিব, এবং যদি তার ইন কেস ইপিলেপসি স্টার্ট হয়ে যায় তখন আমি তাকে কি ট্রিটমেন্ট দিব। দেন পোস্ট প্রেগন্যান্সি মানে হচ্ছে গিয়ে পোস্টপার্টাম তো ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং এ এই অ্যান্টিপ্লেপটিক ড্রাগ খেতে পারবে কিনা, খাবে, খেলে কি হবে, খেলে এটা ব্রেস্ট মিল্ক দিয়ে সিক্রেট হবে, যদি ব্রেস্ট মিল্ক দিয়ে এটা সিক্রেট হয় দেন আমাকে দেখতে হবে বাচ্চার মধ্যে কোনো সিমটম ডেভেলপ করতেছে কিনা, কিরকম সিমটম হতে পারে, ল্যাথার্জি, তাই তো। এইটা ভাগ ভাগ করে, সেটা অ্যাজমা হোক, সেটা আরএ হোক, সেটা ইপিলেপসি হোক, 3টা বা আর কোনো কিছু হোক, আপনি প্রেগন্যান্সিতে ভাগ ভাগ করে করে এভাবে করবেন, এবং যত প্রেগন্যান্সি রিলেটেড কথাবার্তা আছে সব আপনি একদিকে নিয়ে যাবেন। এবং আমার খুব মানে বদ্ধ ধারণা এই 3টা প্রেগন্যান্সির 3টা কোশ্চেন বললাম, এটা থেকে আপনি একটা কোশ্চেন ডেফিনেটলি আপনি পাবেন, সেটা আইইউতে আসতেই পারে, আইইউতে একটা প্রেগন্যান্সি রিলেটেড দিতেই পারে, না হলে রিটেনে পাবেন, ডেফিনেটলি এটা আপনি পাবেন, এটা আপনি হচ্ছে খুব ভালো করে ধরে রাখেন। দেন আমি আরো টপিকস করছিলাম বেসিক্যালি, যেমন হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম উইথ প্রেগন্যান্সি, এসএলই উইথ প্রেগন্যান্সি, দেন হচ্ছে গিয়ে সিজোফ্রেনিয়া, আমি আলাদা করে সিজোফ্রেনিয়া পড়ছিলাম, কিভাবে ড্রাগ দিব, সিজোফ্রেনিয়াতে ড্রাগের ইন্ডিকেশন কি, ড্রাগের কি কি সাইড ইফেক্ট হতে পারে, কি কি ড্রাগ দিব, আমি কতদিন ড্রাগ গুলা চালাবো, এরকম এই টপিকস থেকে আপনি অনেকগুলা কোশ্চেন করা যায়, মানে 10 মার্কসের কোশ্চেন করতেছে একটা টপিকস থেকে, সে আপনার কাছে 10 মার্কসের কোশ্চেন করতেছে, মানে এরকম টপিকস আপনাকে চুজ করতে হবে যে টপিকস থেকে আপনি 5টা থেকে 7টা কোশ্চেন করতে পারবেন। আপনি বুঝতে পারছেন কি বেসিসে আমি টপিকস গুলো চুজ করছি। তো এটা ছিল। দেন দেখেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ছিল অ্যালকোহল নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম যে কোনো না কোনো জায়গায় অ্যালকোহল নিয়ে কোশ্চেন করবে, কিন্তু কেন 5 মিনিট সময় পাওয়া যাবে নামাজের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই ভাইয়া 10 মিনিট ব্রেক নিই ভাইয়া, জি তাহলে জি ভালো হয়। জি ভাইয়া 10 মিনিট ব্রেক নিই, 10 মিনিট পর আবার স্টার্ট করবো, কেমন? জি থ্যাংক ইউ। জি জি হ্যাঁ ভাইয়া।
আপনারা কি সবাই চলে আসছেন? আশা করি মনে হয় 10 মিনিট হয়ে গেছে। আপনারা কি সবাই আবার জয়েন করে ফেলছেন? আমি কি স্টার্ট করব? করেন আপা। আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে যেখানে ছিলাম ক্রনিক কেস নিয়ে বলতেছিলাম, স্টেশন 3। এই ক্রনিক কেসে আমি অ্যালকোহল এসে থেমে গেছিলাম। অ্যালকোহল নিয়ে একটু বলি। অ্যালকোহল নিয়ে আমি খুব হোপফুল ছিলাম যে কোনো জায়গায় এবার এফসিপিএস এ অ্যালকোহল নিয়ে কিছু না কিছু একটা কোয়েশ্চেন করবে বেসিক্যালি, কারণ যে টপিকস গুলো আসলে হচ্ছে কি চারপাশে ঘটে, মানে অ্যালকোহল, অনেক অ্যালকোহল ধরা পড়লো, এই সেই ব্যাপারটার জন্য খুব ভালো করে অ্যালকোহল পড়ছিলাম, বাট আসে নাই। এই জন্য আমি এটা এখানে লেখা আছে যে আমি এটা পড়ছিলাম, বাট এখন মনে হয় যে এটা এখন সামনে আসার মতো কোনো টপিকস এটা না। এটা হচ্ছে জিস্ট কথা। আর আইওই তো কিছুই এটা আসার ভিতরে না, কিন্তু ওই যে মানে রিসেন্ট ঘটনা ছিল, অনেক কিছু ধরা টরা পড়লো, তাই ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে পড়ি। এটা হচ্ছে বেসিক কথা। তো আর আরো 2-3টা জিনিস আছে এখানে। একটা হচ্ছে অস্টিওপোরোসিস, মানে কিছু টপিকস আছে স্যারদের খুব পছন্দের। এই টপিকস গুলো থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় স্যাররা কোয়েশ্চেন ঢুকায় দেয়, সেটা রিটেন হোক, সেটা আপনার হচ্ছে গিয়ে আইওই হোক, অথবা যেটা অসপি হোক। অস্টিওপোরোসিস, ভিটামিন ডি, রিকেটস, এগুলো হচ্ছে এরকম টপিকস। এসএলই, এপিএস, হেপাটাইটিস বি, হচ্ছে সিকেডি, অ্যাজমা, সিওপিডি, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিকস এবং বেসিক। এগুলো না জেনে আপনি অগ্রসর হইতে পারবেন না পরীক্ষার জন্য, কোনো না কোনো জায়গায় আপনাকে ফেস করতে হবে। তো এই প্রতিটা টপিকস আমি হচ্ছে গিয়ে ঠিক আলাদা আলাদা করে প্রিপারেশন নিছিলাম যে আমি এগুলা ক্রনিক কেসের মধ্যে এখানে আসতে পারে। এবং ক্রনিক কেসের মধ্যে আসলে বেসিক্যালি আমাদের আসছিল হচ্ছে গিয়ে এইচবিএস এজি, হেপাটাইটিস বি ক্রনিক কেসের ভিতরে। আর গাইডলাইন নিউ টপিকস থেকে আসছিল করোনা। সো দেখতেই পাচ্ছেন যে আপনি যখন একটা এরকম শিডিউল করে নেবেন যে আমি এই কটা টপিকস পড়বো, আপনার কিন্তু কমন, আমার কিন্তু 2টা টপিকসই কমন ছিল। দেন পরে আরেকটা স্লাইড আছে, আমি দেখাই আপনাদেরকে। ইমার্জেন্সি মেডিসিন, মানে ইমার্জেন্সি মেডিসিন, এখান থেকে 2টা কোশ্চেন, ইমার্জেন্সি ইভালুয়েশন এবং ইমার্জেন্সি ম্যানেজার। এই 2টা কোশ্চেনের জন্য আমি ঠিক আলাদাভাবে এখানে প্রিপারেশন নিছিলাম যে কি কি টপিকস থেকে 2টা কোশ্চেন হতে পারে। কেন আমি এই টপিকসগুলো পড়ছিলাম, বেসিক্যালি সেই টপিকসগুলো এইভাবে সিলেক্ট করছিলাম। দেখেন যেই জিনিসটা আমার রিটেনে আসছে সেই জিনিসটা কিন্তু আবার আমাকে ক্লিনিক্যালি মানে অসপি কিংবা আইওই তে দিবে না, একটা জিনিস রিপিট করবে না। তাহলে ওইটা বাদে আর যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আপনারা চেষ্টা করবেন পড়ার আইওইর জন্য। রিটেনে যেটা আসছে সেটা বাদ দিয়ে দিবেন, রিটেনের জিনিসটা অসপি আইওই তে প্র্যাকটিস দিবে না। স্যারদের একটা টার্গেট থাকে কি, একটা পুরো পরীক্ষা নিবে রিটেন, আইওই, অসপি, ক্লিনিক্যাল। স্যারদের টার্গেট থাকে যে রিটেনে যা আসছে সেটার পরের 2টাই দিবে না। আবার এই যে ধরেন আপনি রিটেনে যা আসছে সেটা পরের 2টাই দিল না, এবং এই যে এইবারের রিটেনে যেটা সেটা ঠিক পরের বারের অসপি এবং আইওই এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এইবার যেটা রিটেন আসছে সেটা তো পরের সেশনে রিটেনে দিবে না। সো সেটা কিন্তু পরের বারের অসপি এবং আইওই এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তাতে আপনার বইয়ের কোনো টপিক স্যার বাদ চলে যায় না, মানে আলটিমেটলি আপনাকে সবই পড়তে হবে, এই হচ্ছে কথা। কিন্তু রিটেনের জন্য আপনি ওই টপিকস গুলো বাদ দিয়ে পড়বেন, অসপি আইওই এর জন্য আপনি ওই টপিকস গুলোকে হাইলাইট করে পড়বেন। এইটাই হচ্ছে পড়ার সিস্টেম, আর কিছু না। বিকজ দেখেন ভাই, আপনার ডেভিডসন আসলে অনেক বড়, সিলেবাস অনেক বড়, মাথায় সবকিছু ইকুয়াল ভ্যালু দিয়ে রাখা কিন্তু ডিফিকাল্ট। এজন্য কিছু জিনিস তো আপনাকে সর্ট আউট করে ফেলতে হবে যে এগুলা আপনার পরীক্ষায় আসলে আপনি যাতে 5-এ 5 পান, আপনার যে ওয়ার্ডও ভুল না হয়, কমা ফুল স্টপও ভুল না হয়। এই জন্য এই টপিকস গুলো আপনি বারবার রিপিট করবেন, বারবার পড়বেন। দেন আপনি তারপরে বাকি জিনিসগুলো তো আপনি পড়বেনই, কারণ বাকি জিনিসগুলো পারা জিনিস থেকে ভুল করবেন, কিছু কমন করবে না, কিন্তু যেটা কমন জিনিস সেটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার হচ্ছে মানে পাস, আমার কাছে মনে হয় তখন পাস ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা এখানে দেখেন ইমার্জেন্সি মেডিসিনে এখানে আমার ফার্স্ট দেখেন আমি বলতেছি ডেভিডসনের ফার্স্ট ইমার্জেন্সি টপিকস হচ্ছে অ্যানাফাইলাক্সিস। অ্যানাফাইলাক্সিস থেকে শুধু আপনি কি এখন শুধু ওই চার্ট পড়বেন না, চার্ট না, আপনার চার্টের বাইরেও আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমি তো আপনাকে আগেই বললাম ডেভিডসনের যত লাল বক্স আছে এরকম এই যে এই ক্রস চিহ্ন দেওয়া সব লাল বক্স আপনি পড়ে ফেলবেন। সবগুলা লাল বক্স থেকে যে কোনো একটা ডেফিনেটলি ইমার্জেন্সি মেডিসিন ম্যানেজমেন্ট হিসেবে আপনি পরীক্ষায় কমন পাবেন। এখন অ্যানাফাইলাক্সিসের কোশ্চেনটা কিভাবে আসতে পারে, একটা এক্সাম্পল দিই আপনাকে। অ্যানাফাইলাক্সিসের একটা সিনারিও দিয়ে দিতে পারে, সিনারিও দিয়ে সে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই পেশেন্টের কিভাবে ম্যানেজ করবেন। আপনি পেশেন্টকে ম্যানেজ করবেন, একটা চার্ট আছে সুন্দর মতো আপনি দিবেন যে আপনি প্রথমে এক্সপোজার থেকে আপনি প্রিভেন্ট করবেন তাকে, তারপর আপনি কি কি দিবেন আপনি সব কথা বললেন, কোনো সমস্যা নাই। আপনি হিস্টামিন দিবেন, আপনি গ্লুকোকর্টিকয়েড দিবেন, আপনি অ্যাড্রিনালিন দিবেন, ডোজ সহকারে সব বললেন, আপনি অক্সিজেন ইনহেলেশন দিবেন, আপনি নেবুলাইজ করবেন, আইভি ফ্লুইড দিবেন, সব আপনি বললেন। বলার পরে
এবার আপনাকে এখানে কোশ্চেন করতে পারে যে পরবর্তীতে তুমি কি ইনভেস্টিগেশন করবা, পেশেন্টকে কি অ্যাডভাইস দিয়ে তাকে ছেড়ে দিবা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস অ্যানাফাইলাক্সিস, এবং আমি এটাতে হোপফুল যে এটা হচ্ছে যে কোনো টাইমে ইমার্জেন্সি এটা আসতে পারে। তারপরে দেখেন, তারপরে স্টেশন পয়জনিং থেকে আমি অনলি খুব অল্প পড়ছিলাম, বুঝছেন। পয়জনিং থেকে দেখলাম যে হচ্ছে গিয়ে মানে আমি অনলি অল্প পড়ছিলাম, মানে কি দেখেন আইইউই এটা, বুঝছেন। আইইউই তে আপনাকে কমন টপিকস ধরবে, আপনাকে আইইউই তে হচ্ছে গিয়ে ওই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং, আমার মনে হয় না যে আপনাকে এরকম টপিকস দিবে। এটা তো এমআরসিপি পরীক্ষা না, এমআরসিপি পরীক্ষা হলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং ধরতো, কারণ তাদের দেশের জন্য ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট খুবই কমন। বাট আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য এটা খুব যে ইম্পর্টেন্ট কিছু তা না। সো আমি খুব ইম্পর্টেন্ট কিছু যে আমি সেগুলাই পড়ছি, প্যারাসিটামল আর মিথানল পড়ছি। স্পেসিফিক আপনাকে ইম্পর্টেন্স বুঝতে হবে যে ইম্পর্টেন্ট কি। জাস্ট এক মিনিট। তারপরে পরে আমি পরেরটায় চলে আসি যে আমি প্যারাসিটামল আর হচ্ছে মিথানল, এই দুইটা টপিকস আমি হচ্ছে গিয়ে আমি আলাদা করে পড়ছিলাম। প্যারাসিটামল আর হচ্ছে মিথানল, কেন মিথানল পড়ছিলাম, মিথানল ফাইলে একটু বের করছি দুইটা, আমি ওইটা পড়ছে তো আমার মধ্যে পড়ে জানতো দুইটার মধ্যে কিন্তু তফাৎ খুঁজে পাওয়া যায় কিনা, তোমার হেওয়া আমার সাথে। আচ্ছা ভাইয়া প্লিজ আপনাদের যদি কারোর একটু হচ্ছে গিয়ে সারাউন্ডিং নয়েজ হয় একটু মিউট করে রাখলে ভালো হয়, তাহলে কেমন। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে যেটা ছিলাম পয়জনিং এ ছিলাম, পয়জনিং এ প্যারাসিটামল মিথানল আমি খুব হাইলাইট করে পড়ছি। মিথানল নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। কেন মিথানল নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম, কিংবা দেখেন পয়জনিং মানে এগুলো আসলে আমি পড়ছি, আমি প্রিপারেশন নিছি, কারণ একটা ইমার্জেন্সি কন্ডিশন, পেশেন্ট আসতেছে আপনার কাছে একটা ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে, আমি এটাকে হচ্ছে গিয়ে প্রিপারেশন নিয়েছি। কিন্তু আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমি বলবো না যে এটা খুব ইম্পর্টেন্ট, বাট আমি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে জিস্ট কথা। তারপরে দেখেন হিট স্ট্রোক, ইলেকট্রিকুয়েশন, এগুলো নিয়ে দেখেন মিথানল খুব ইম্পর্টেন্ট, হিট স্ট্রোক খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলা মানে যে কোনো টাইমে আসলে দিয়ে দিতেই পারে, কিন্তু আসলে বেসিক্যালি আমি আইইউই তে যেটা বুঝলাম আসলে এরকম রেয়ার টপিকস আসলে দিলে না আপনাকে হচ্ছে গিয়ে আসলে যেগুলা স্যাররা ভাইভাতে ধরতো সেরকম টপিকসই দিবে, খুব রেয়ার টপিকস আসলে দিবে না। অ্যাকুট মেডিসিন সম্পর্কে আমি এখানে হচ্ছে গিয়ে যেগুলো বলছি দেখেন, আপনি যে সেপটিক শক, সার্স, এআরডিএস, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন, ডিভিটি, প্রতিটা জিনিসের একটা করে লাল বক্স আছে। ডিভিটির একটা লাল বক্স আছে, চেস্ট পেইনের একটা লাল বক্স আছে। লাল বক্স মানে চেস্ট পেইন একটা অ্যাকিউট একটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট আছে। শর্টনেস অফ ব্রেথ মানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যাকিউট ব্রেথলেসনেস, সেটার একটা লাল বক্স আছে। আপনার এআরডিএস আপনি হচ্ছে গিয়ে ইমিডিয়েট কিভাবে ম্যানেজ করবেন। আপনার প্রতিটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাকিউট মেডিসিন থেকে আমি এভাবে আলাদা আলাদা করে এখানে প্রিপারেশন নিছিলাম। তো আলটিমেটলি অ্যাকিউট মেডিসিন, অ্যাকিউট ইমার্জেন্সি মেডিসিনের জন্য আপনাকে টোটালি আপনাকে সেই জিনিসগুলো ডেভিডসনের হাইলাইট করতে হবে যে এই জিনিসগুলোতে ডেভিডসনের বক্স আছে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ইপিলেপসিতে স্ট্যাটাস ইপিলেপটিকাস আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, একটা সুন্দর বক্স আছে, খুব ইম্পর্টেন্ট অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য। একটা গেল। 2 নাম্বার, যেমন আপনাকে হচ্ছে কি একটা কার্ডিওজেনিক, আপনাকে আরেকটা এক্সাম্পল দেই যে হচ্ছে কি আপনাকে ডায়াবেটিস থেকে বলে ফেলছি যে ডায়াবেটিস থেকে 3টা ছিল। দেন আরেকটা এক্সাম্পল দিই, দেখেন ইলেকট্রলাইট ইমব্যালেন্স থেকে, একটা ইলেকট্রলাইট ইমব্যালেন্সের আপনার হচ্ছে কি সোডিয়ামের ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার সোডিয়াম ম্যানেজমেন্ট আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনি কতটুকু দিবেন, আপনি যে ওভার কারেকশন করেন কি কমপ্লিকেশন হতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেন আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন পটাশিয়ামে একটা বক্স আছে যে আপনি অ্যাকিউট কিভাবে ম্যানেজমেন্ট করবেন। দেন দেখেন ক্যালসিয়ামের একটা বক্স আছে অনকোলজি চ্যাপ্টারে, অ্যাকিউট ক্যালসিয়াম বেশি হয়ে গেছে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। আচ্ছা তারপরে আমি যেটাতে ছিলাম, এখানে আমি হচ্ছে যে টপিকস গুলো আপনাদের জন্য লিখে নিয়ে আসছি, এই টপিকস গুলো আসলে আমি এভাবে পড়ছিলাম, কিন্তু আমি আপনাদেরকে মানে যখন আমি বললাম, তো আমি আবারও বলছি, আমি যখন পাশ করে আমি স্যারের সাথে দেখা করতে গেছিলাম, তো স্যার আমাকে বলতেছিল যে জিনিসগুলো তো খুব সহজ, জিনিসগুলোতে তোমরা তো কমপ্লিকেটেড কেন করো। ইমার্জেন্সি ইভালুয়েশন মানে কি, ডেভিডসনের যত লাল বক্স আছে সবগুলো তুমি একবারে বসে প্রিপারেশন নিয়ে নিবা। সো হচ্ছে গিয়ে মানে আসলে বেসিক্যালি দেখেন সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, তাই না, অঙ্ক এরকম একটা জিনিস ছিল। সো এটা কিন্তু খুব কঠিন কিছু না। সো আপনি হচ্ছে গিয়ে এইভাবেই প্রিপারেশনটা নেবেন।
এবং এই টপিকস গুলো হচ্ছে ইমার্জেন্সি ইভালুয়েশনের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। দেখেন অ্যানাফাইলাক্সিস দিয়ে আপনি একটা ইমার্জেন্সি ইভালুয়েশন বানাতে পারবেন, আপনি হচ্ছে মিথানল পয়জনিং এর পেশেন্ট একটা ইমার্জেন্সি ইভালুয়েশন বানাতে পারবেন। দেন আপনি দেখেন প্রতিটা টপিকস এখানে আপনি হচ্ছে সেট করে ফেলতে পারবেন। এখানে আমি পুরো ডেভিডসন থেকে যতগুলো টপিকস আমি মনে করি যে ইমার্জেন্সি ইভালুয়েশন বা ম্যানেজমেন্ট হিসেবে আসতে পারে প্রতিটা টপিকস আমি আপনাদের জন্য মানে এটা আমি আপনাদের জন্য লিখি নাই, বেসিক্যালি এটা আমি যখন নিজে পরীক্ষা দিছি তখন আমি নিজে পরীক্ষা দিয়ে এভাবে লিখছিলাম, তো এভাবেই পড়ছিলাম। তো সেটাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে আপনারা এটাও ফলো করতে পারেন। আবার আপনি এটা ফলো করে আপনি দেখতেও পারেন, আপনি এটাও একটা ব্যাপার আছে কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। দেখেন সাইকিয়াট্রি একটা চ্যাপ্টার, একটি এক্সাম্পল দিই। সাইকিয়াট্রি চ্যাপ্টারে দুইটা ইমার্জেন্সি আছে, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, একটা হচ্ছে সেলফ হার্ম। খুব ইম্পর্টেন্ট, আপনাকে যে কোনো সময় কোশ্চেন করতে পারে এবং এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যেতে পারে, এটা হচ্ছে কি আপনার ইথিক্যাল ইস্যুর সাথে ব্লেন্ড করে আপনাকে কোশ্চেন করতে পারে। সো হচ্ছে কি পুরো ডেভিডসনের যত লাল বক্স লাল চার্ট আছে সবগুলো আপনারা একসাথে করে ফেলবেন। সামনে আগাই আমি হচ্ছে কি এটা বিসিপিএস এর একটা সিলেবাস, এটা একটা হচ্ছে বিসিপিএস এর সিলেবাস ইথিক্স নিয়ে। যে ইথিক্স থেকে আসলে বেসিক্যালি আমাদেরকে তো বলাই হয়েছে 9 থেকে 14 নাম্বার পেজ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, কিন্তু বিসিপিএস একটা সিলেবাস আছে যারা ইথিক্স থেকে কি কি টপিকস ওদের আছে 9 থেকে 14 নাম্বার পেজ তো আপনাকে পড়তেই হবে। এর বাইরেও আপনাকে এই টপিকস গুলো আপনাকে পড়তে হবে। এই টপিকস গুলো আপনি কি করবেন, কিছু জিনিস ডেভিডসনে আছে কিছু জিনিস ডেভিডসনে নাই, আপনারা সব জায়গা থেকে বের করে আপনারা অ্যাকুমুলেট করে রাখবেন। দেখেন আমি আপনাকে দেখাই একটা জিনিস, এই যে দেখেন আপনার স্ক্রিন শেয়ার বোধহয় অফ হয়ে আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? না না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন সবাই আপনারা মেডিসিন? আচ্ছা আমি কি কন্টিনিউ করব তাহলে? হ্যাঁ জি 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 ভাইয়া, এই যে এই টপিকস হচ্ছে বিসিপিএস এর সিলেবাস, ঠিক আছে? এটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে কি আসলে মানে এই জিনিসটা আসলে আমি বের করছি কোনো ভাবে, যাই হোক, কিন্তু এটা আসলে নিয়ে আসা কতটুকু ঠিক হয়েছে আমি জানি না। তো দেখেন সিলেবাসটা এটা তো স্যারদের দিয়ে দেওয়া উচিত, তাই না? স্যাররা নিজেদের কাছে রেখে দিলে তো লাভ নাই। তো এইটা আপনারা পড়বেন, এটা বুঝছেন? এখান থেকে দেখেন কিছু জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে এন্ড অফ লাইফ ইস্যু, মানে একটা পেশেন্ট মরে যাচ্ছে মারা যাচ্ছে, আপনি কি করবেন? এর কিন্তু ডেভিডসনে আছে। কোথায় আছে বলেন তো? পেইন চ্যাপ্টারের লাস্ট একটা চ্যাপ্টার আছে যে একটা পেশেন্ট মারা যাচ্ছে, হাউ টু ম্যানেজ এ ডাইং পেশেন্ট, এবং এইটা ঠিক 1-1.5 বছর আগে আসছিল এটা পরীক্ষায়। সো আপনার হচ্ছে গিয়ে এন্ড অফ লাইফ ইস্যু খুব ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে গিয়ে ওখান থেকে এটা কালেক্ট করবেন। দেখেন পরে দেখেন এই যে প্রফেশনালিজম খুব ইম্পর্টেন্ট, আপনি একটু হচ্ছে গিয়ে কষ্ট করে একটা সার্চ দিবেন, আপনি নেটে আপনি পেয়ে যাবেন প্রফেশনালিজম। আমি যদিও এখান থেকে সবগুলো টপিকস পড়ি নাই, তবে আমি এখান থেকে যে এন্ড অফ লাইফ ইস্যু, প্রফেশনালিজম, ব্রেকিং ব্যাড নিউজ কি স্পাইক ম্যাকলয়ার্স আছে, আপনি ওখান থেকে কালেক্ট করবেন, করে আপনি যেখানে হচ্ছে গিয়ে একসাথে করে ফেলবেন। শুনেন, এগুলো না একবার পড়বেন সারা জীবন মনে থাকবে, বাংলায় মনে মনে করে রেখে পড়বেন, সারা জীবন আপনার মনে থাকবে। তারপরে দেখেন ডু নট রিসাসিটেট ডিউরিং অ্যানেস্থেসিয়া এন্ড আর্জেন্ট প্রসিডিউর, খুবই ইম্পর্টেন্ট। এই ডু নট রিসাসিটেট এইটা ডেভিডসনের 3-4 জায়গায় এই কথাটা আছে। ওই যে ডাইং পেশেন্ট ম্যানেজমেন্ট সেখানেও আছে, অ্যাক্টিভ মেডিসিন চ্যাপ্টারেও আছে। এই যে কি কি নিয়ম আছে ডু নট রিসাসিটেট, এটা আপনারা একটু পড়ে ফেলবেন। এটা আসলে বেসিক্যালি আমি পাই নাই পড়ার জন্য, আমি পড়তে পারি নাই লাস্টের দিকে। ফিজিক্যাল এই যে ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ, দেখেন আপনারা একটা ফার্স্ট চ্যাপ্টার আছে, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে এখানে দেখবেন যে হচ্ছে কি আপনি এভিডেন্স বেসড মেডিসিন তো উঠাই দিছে, কিন্তু আপনি হচ্ছে কি যে মেডিসিন প্র্যাকটিস ইন মেডিসিন কিছু কথা আছে। এই যে ডক্টরস পেশেন্ট রিলেশনশিপ, এটা কিন্তু একটা আলাদা টপিক, এটা কিন্তু আগে ডেভিডসনেও ছিল, আপনাদেরকে এই জিনিসটা পড়তে হবে। তারপর দেখেন ক্লিনিক্যাল ইথিক্স এন্ড ল, এটা তো বললাম ডেভিডসনের হচ্ছে কি 9 থেকে 14 পেজ। দেন ডু নট রিসাসিটেট অর্ডারস, এই দুইটা জিনিস স্যারকে তারিক স্যারকে আমি কতবার যে বলতে শুনছি, মানে এগুলো আপনারা পড়বেন, বুঝছেন? ইনফর্ম কনসেন্ট কিভাবে নেবেন খুব ইম্পর্টেন্ট। দেন এই যে পার্সোনাল বিলিফ থাকে কিছু দরকার নাই, রিসার্চ ইথিক্স আমাদের দরকার নাই, সেটা আগে ডেভিডসনে আছে, আমি পড়ি নাই। ট্রুথ টেলিং এন্ড হোল্ডিং ইনফরমেশন, ট্রুথ টেলিং থেকে তো এবার আমাদের কোশ্চেন আসলো, তাই না? আপনি কখন রিভিল করে দিবেন, বলে দিবেন। এই টপিকস গুলো থেকে সব না করলেও চেষ্টা করবেন কিছু কিছু টপিক যেগুলো আমি বললাম এগুলো পড়া। এটা হচ্ছে যে বিসিপিএস একটা সিলেবাস, ঠিক আছে? কি কি ইথিক্স এর কি কি টপিকস আছে আমি এই পেজটা পাইছিলাম, নিয়ে আসছি। পাবলিক হেলথেরও এরকম একটা আসছে, কিন্তু ওটা আমি পাই নাই, আর জোগাড় করতে পারি নাই ভাই, বুঝছেন? পাইলে যদি কখনো পাই আমি আপনাদেরকে সাপ্লাই করে দেবো, মানে পাঠাই দিব, কিন্তু এটা এখান থেকে চেষ্টা করেন এখান থেকে পড়ার। আচ্ছা পড়ায় যাই, দেখেন ইমার্জেন্সি স্যাম্পল আপনাদেরকে দেখেন, এই যে আমাদেরকে বিসিপিএস থেকে একটা হচ্ছে নোটিশ দিচ্ছে, এটা আসলে আমাদেরকে দেয়নি, এটা হচ্ছে টিচারদেরকে দিচ্ছে। আমি একজনের কাছ থেকে এটা জোগাড় করছিলাম আমার পরীক্ষার আগে।
যে আপনারা একটা আইইউই কোশ্চেন ওরা কিভাবে করবে, একটা বিসিপিএস এর স্যাম্পল, তারা যে স্যাম্পলটা তৈরি করছে এটা হচ্ছে কি একটা ফটোকপি, বুঝছেন? একজনের সামহাও কারোর কাছ থেকে, ওর স্যারের কাছ থেকে আমি ফটোকপি করে রাখছিলাম। এটা আপনারাও হয়তো, আমি জানি না কিভাবে পাবেন, আমার কাছে যে ফটোকপিটা আছে, দয়া করে ভাইয়া কেউ একজন, আপু ভাইয়া কেউ একজন, নয়েজ হচ্ছে সারাউন্ডিং, একটু দয়া করে কি একটু মিউট করা যায় আপনার নিজেদেরকে? আচ্ছা আমি একটু কন্টিনিউ করি। দেখেন এই যে এইটা আমি নিয়ে আসছি, এটা কেন নিয়ে আসছি, আপনারা না হচ্ছে কি পড়বেন পুরা এই যে নোটিশটা 2-3 পেজ আছে, আমি আনিস ভাইকে দিয়ে দিচ্ছি, আনিস ভাই সব ফটোকপি করে আপনারা চাইলে সব ডেলিভার করবে, এখানে কম বোঝা যাচ্ছে। আপনারা পড়বেন, কেন পড়বেন জানেন? আপনারা বুঝার জন্য পড়বেন যে বিসিপিএস কেমন একটা সিনারিও দিবে, আপনার সামনে লেখা থাকলো সিনারিও, তারপর কি কোশ্চেন করবে। দেখেন এখানে কিন্তু সব লিখে দিচ্ছে যে ম্যাক্সিমাম 1 নাম্বার থাকবে, ডায়াগনোসিস এটা বলতে হবে, পরের কোশ্চেনে এইটা অ্যান্সার হইতে হবে, প্রতিটা জিনিস সুন্দর করে এখানে দেখেন এরকম 5টা ইথিক্স থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, কিরকম অ্যান্সার হইতে পারে, কি কি কথা জিজ্ঞেস করতে পারে। বিসিপিএস এর যে স্যাম্পল কোশ্চেন এটা আপনারা অবশ্যই পড়বেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন ও আচ্ছা কোশ্চেনটা এইভাবে হবে। শুনেন আমি কিন্তু বিসিপিএস এর কেউ না, আমি শুধু পরীক্ষা দিয়ে আসছি, যে পরীক্ষা দিছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমি পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বিসিপিএস কিভাবে কোশ্চেন করবে, বিসিপিএস কি চাচ্ছে আমি আদৌ জানি না, আমি তো আমারটুকু ডেলিভার করে আসছি, কিন্তু আমি পাস করছি তার মানে কিন্তু এইটা না যাবে 100% দিয়ে আসছি, আমি আমার 100% দিয়ে আসছি, কিন্তু বিসিপিএস এর 100% হয়েছে তা কিন্তু না। বিসিপিএস কি চাচ্ছে সেটা জানার জন্য আপনাকে এই নোটিশ পড়তে হবে, এজন্যই এই নোটিশ, এটা একজন টিচারদের জন্য এই নোটিশটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি, যে আপনারা এই নোটিশটা পড়বেন, পড়ে আপনারা নিজেদেরকে বোঝাবেন যে আচ্ছা বিসিপিএস এই জিনিস চাচ্ছে। দেখেন পুরাটা এটা হচ্ছে এখানে উঠছে খুব খারাপ, আপনারা এখান থেকে হার্ড কপি কালেক্ট করবেন, সবাই এটার হার্ড কপি কালেক্ট করবেন, পড়ে এটা পড়বেন, পড়ে দেখবেন যে কি চাচ্ছে। তারপর দেখেন এখানে প্রতিটা জিনিস বলে দিছে, এইখানে কিন্তু বলা আছে খুব সুন্দর করে সিভিয়ারিটি অফ দ্য পেইন, এইটা আমি জিজ্ঞেস করব সিভিয়ারিটি কেমন, এই যে অ্যান্সার প্রোভাইডেড বাই দ্য অবজারভার আমাকে বলবে সিভিয়ারিটি হচ্ছে মডারেট, ওয়েট লস আছে কিনা আমি জিজ্ঞেস করব, অবজারভার আমাকে বলবে না ওয়েট লস নাই। এই যে আমি যে কোশ্চেন করতেছি এই কোশ্চেনে আমার মার্কস, যেটা আমি ভুল করছিলাম, যেটা আমি নিজে 1 নাম্বার স্টেশন প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আমি নিজেই বলে গেছি যে স্যার আমি অ্যাবডোমিনাল পেইন দেখবো, পেইনের এই জিনিস দেখবো, যদি এটা ব্যাকে যায় তাহলে এটা প্যানক্রিয়াটাইটিস। আমি নিজে বলবো না, আমি জিজ্ঞেস করবো স্যার পেইনটা কেমন, আমি ক্যারেক্টারিস্টিকটা জানতে চাই, স্যার তখন অ্যান্সার দিবে পেইন ইন্টেন্সিটি এরকম, এইভাবে তখন আমি বলবো ও স্যার তাহলে এটা প্যানক্রিয়াটাইটিস, ব্যাপারটা হবে এইরকম। আপনি এই কোশ্চেনটা পড়বেন, এই কোশ্চেনটা পড়লে প্রতিটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনারা নিজেরা পড়বেন, এটা আমি তো মানে বলে দিলে আসলে হচ্ছে বলে দেওয়ার কিছু নাই, আপনারা নিজেরা পড়বেন, তাহলে এই ভুলগুলাই, যে ভুল আমি করছি সেই ভুলটা আপনারা করবেন না আশা করি। আমার এখানে 2 মার্কস, আর ওইখানে হচ্ছে কি মনে হয় প্যাপিলিডেমা বলতে পারিনি, মনে হয় 2 মার্কস 4 মার্কস আমি এই ভুল হয়েছিল, এই দুঃখে আমি মরে গেছিলাম যে আমি 50-এ 50 পাবো, আমি টার্গেট করছি কিন্তু আমার 4 মার্কস ভুল হয়েছে। আচ্ছা তারপরে দেখেন এই যে 3 নাম্বার 4 নাম্বার সেগমেন্ট, এই যে দেখেন প্রতিটা জিনিস এখানে এই জিনিসটা এবার চলে আসেন। দেখেন এটা হচ্ছে গিয়ে ওদের অ্যান্সার শিট, ওদের কিন্তু দেখেন হচ্ছে গিয়ে কোনো মার্কস 1 2 3 দেওয়ার কোনো অপশন নাই, ওদের অ্যান্সার শিটটা জাস্ট এরকম হবে যে ও ইমার্জেন্সি ইভালুয়েশন, ও হিস্ট্রি বলতে পারছে, এক্সামিনেশন বলতে পারছে, শুধু টিক দিবে। দেখেন একটা কয়টা স্টেম আছে, একটা স্টেশনের কয়টা স্টেম আছে, কি কি লেখা আছে, এটা কিন্তু হচ্ছে এখানে একটু ভালো ওঠে নাই, কিন্তু এটা হচ্ছে কি আনিস ভাইয়ের থেকে কপিটা নিলে আপনারা দেখতে পারবেন। দেখেন 1 2 3 4 5 5টা স্টেশন, 5 স্টেশন, প্রতিটা স্টেশনে 5টা জিনিস 6টা জিনিস দেখতে হবে। যখন দেখবে যে এই ছেলে এইটুকু বলতে পারছে সে রাইট দিয়ে যাবে, ফিজিক্যাল এক্সামিনেশন বলতে পারছে টিচার শুধু রাইট দিয়ে যাবে। এটা হচ্ছে টিচারদের অ্যান্সার শিট, বললাম তো এটা একজন টিচারের জন্য, সেটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য, যদি আপনাদের এটা পড়ে কিছুটা লাভ হয়, কারণ বিসিপিএস তো আসলে আমাদেরকে খুব একটা কোঅপারেট করে না, কি করব বলেন। যদি আপু ওই যে আনিস ভাইকে একটু দিয়ে দেন তো, এখন তো বোঝা যাচ্ছে না, এটাতে কপি করলে। ভাইয়া আনিস ভাইয়ের কাছে আছে, কপি করা আছে, আপনারা কষ্ট করে শুধু কালেক্ট করবেন আর কিছু। স্যার এটা বিসিপিএস এর ওয়েবসাইটে আছে, এটা বিসিপিএস এর ওয়েবসাইটে, তাহলে তো খুব ভালো, বিসিপিএস এর ওয়েবসাইটে এটা বিসিপিএস এর নোটিশ, তো নোটিশে আছে এটা। আমি যখন পরীক্ষা দিছি তার আগে আমি এই জিনিসটা পাইনি ভাই, পাইলে হচ্ছে গিয়ে আমার ওই অ্যাবডোমিনাল পেইনে যে আমি স্যারকে কোশ্চেন করব এই জিনিসটা ভুল করতাম না, কিন্তু দেখেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে যে দেখেন সিভিয়ারিটি অফ দ্য পেইন আমাকে জিজ্ঞেস করতে হবে, এবং দেখেন অবজারভার বলবে যেটা মডারেট সিভিয়ারিটি,
তো পরেরটায় জানা আমি তখন পাইনি, আমি তো তখন প্রতিদিন সার্চ করতাম, বরঞ্চ দেখেন এখানে যে বিসিপিএস এর নোটিসে বলে দিচ্ছে যে একটা ফরম্যাট কিরকম হবে, প্রতিটা কথা এখানে বলে দিচ্ছে। পরেরটায় চলে আসেন, দেখেন এগুলা ইথিক্স নিয়ে এখান থেকে পড়াশোনা করে কোনো লাভ নাই, আপনাকে ডেভিডসন করতে হবে, আগের ডেভিডসন 9 থেকে 14 পেজ, সেখান থেকে পড়ে আপনাকে হচ্ছে গিয়ে নিজের মাথায় সেট করতে হবে যে আপনি হচ্ছে গিয়ে আপনার নিজের মাথায় সেট করতে হবে যে কি বলতে চাচ্ছে বাংলায়, প্রতিটা কথা ওয়ার্ড আপনি বুঝবেন, যে কখন আপনি ট্রুথ বলবেন, কখন বলবেন না, কোন কোন ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট করবেন না, এগুলা জিনিসপত্র ওখান থেকে বাংলায় পড়ে সেট করতে হবে। আচ্ছা, এইবার আসি হচ্ছে গিয়ে বিসিপিএস আমাদেরকে একটা মক টেস্ট নিছিল। বিসিপিএস আমাদেরকে এই মক টেস্ট নেওয়ার আগ পর্যন্ত কোনো নোটিশ আমি দেয়নি, কিছুই দেয়নি। বেসিক্যালি এই মক টেস্টে আমি সবকিছু জানতে পারছি। এই মক টেস্টটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। বিসিপিএস নতুন আইওই স্টার্ট করছে, এজন্য আমাদের একটা মক টেস্ট নিচ্ছে। সেই মক টেস্টটা মানে হয়েছিল হচ্ছে গিয়ে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে মোস্ট প্রবাবলি 2020 এবং জানুয়ারি 2021 পরীক্ষা হবে। তার জন্য একটা হচ্ছে প্রোফর্মা মক টেস্ট, যে আইওইটা কেমন হবে। সেখানে অসপি ছিল, সেখানে আইওই ছিল। যেহেতু আজকে আমরা আইওই নিয়ে আলোচনা করছি, এজন্য আমি আপনাদের জন্য এটার আইওইটা নিয়ে আসছি, যে বিসিপিএস এর ইয়াটা কেমন ছিল। দেখেন এগুলো না হচ্ছে কি, আমরা তো মোবাইলে পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু অনলাইনে পরীক্ষা দিচ্ছি। আমি পরীক্ষাটা দিচ্ছি না, আমি কি করছি, এই যে আমাকে যখন অ্যান্সার প্রোভাইড করা হয়েছে, আমি এগুলো স্ক্রিনশট তুলে তারপর আমি প্রিন্ট আউট করছি, প্রিন্ট আউট করে তারপর আমি এগুলো আবার পড়ছি যে বিসিপিএস কি চাচ্ছে। বেসিক ব্যাপারটা হচ্ছে কি এইটা। তো তখন কিন্তু আসলে বেসিক্যালি আমি কিন্তু নোটিশটা পাইনি। নোটিশটা পাইলে এরকম ভুল কিন্তু হইতো না, যে অ্যাবডোমিনাল পেইন যে ভুলটা করছেন, এখানে কিন্তু এরকম কিছু বলেনি। দেখেন এখানে একটা ইমার্জেন্সি ইভালুয়েশন সিনারিও দেওয়া ছিল, সেখানে তারা ইন্ডিকেট করছে যেটা অ্যাকিউট প্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এবং এখানকার হচ্ছে কি একটা ইভালুয়েশন চাইছিল। দেখেন এখানে বলে দিচ্ছে যে আফটার রিসাসিটেট, এখানে বলে দিছিল যে তোমার আফটার রিসাসিটেট, পেশেন্টকে রিসাসিটেট করার পর 3টা ইনভেস্টিগেশন তুমি অ্যাডভাইস কি করবা। দেখেন ইসিজি বলার জন্য 1 মাস, ট্রপোনিনের জন্য 1 মাস, ডি ডাইমারের জন্য 0.5, চেস্ট এক্সের জন্য 0.5। আপনি যদি পারেন স্যার শুধু এখানে টিক দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তার কাহিনী। এখন আপনাকে হচ্ছে গিয়ে এবং রেসপন্ডেড বাই দ্য এক্সামিনার, এই জন্য এক্সামিনার তারপর আপনাকে বলবে যে ধরো তুমি ইসিজিতে, যেটা কিন্তু এবার আমাদের হয়েছে ঠিক এরকমই হয়েছে, ধরো তুমি ইসিজিতে সাইনাস ট্যাকিকার্ডিয়া পাইছো, আরবিবিবি পাইছো, টি ইনভার্সন পাইছো, তাহলে তুমি এটাকে কি ভাববা। তখন আপনি বলবেন তখন আমার ডায়াগনোসিস এটা অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। এইভাবেই হচ্ছে কি কোশ্চেনটা, আমি এই কোশ্চেনটা যেই প্রোফর্মাতে আমি পরীক্ষাটা দিচ্ছি, আমি প্রতিটা কোশ্চেন আপনাদের জন্য নিয়ে আসছি, প্রতিটাই আমি স্ক্রিনশট তুলে আমার মোবাইলে রেখে দিছিলাম, আমি আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন এখানে হচ্ছে কি প্রতিটা কিছু হাতে লেখা আছে, কিছু এখানে কোশ্চেন আছে, সবগুলা এইভাবে যেভাবে, এবং লাস্টে বলবে সে যে স্যার দেখেন লাস্টে একদম আছে হ্যাভ ইউ ফিনিশড অর থ্যাংক ইউ, ঠিক আছে। আপনাকে থ্যাংক ইউ দিয়ে উঠে যেতে হবে, আপনাকে এইভাবেই ঠিক প্র্যাকটিস করতে হবে। আপনারা এইটা ফলো করবেন, কারণ এটা তো বিসিপিএস আমাদের পরীক্ষা নিয়ে এভাবে দিছিল, এটাও আপনারা ফলো করবেন। পরেরটাই যাই, দেখেন সেকেন্ড সিনারিও ছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্টের। এইটা ছিল হচ্ছে কোভিড নিয়ে একটা সিনারিও দিয়ে দিছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে, ওটা তো ছিল ইমার্জেন্সি ইভালুয়েশন, এবার আসছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এবং এটা ছিল আমাদের নাজমুল হাসান স্যার, এটা আমাদেরকে ইয়াদ দিছিল, এবং স্যার একটা কথা বলছিল যে লিসেন টু দ্য সিনারিও কেয়ারফুলি এবং অ্যাটেনটিভলি, আপনাকে সিনারিওটা খুব সুন্দর করে ঠান্ডা মাথায় পড়তে হবে। 2 নম্বর কথা, কোশ্চেন বুঝা, যে এইটা কোভিড থেকে এই যে কোভিড এর সিনারিও, এইটা বোঝা এবং কোভিড এর কোন স্টেজে আছে, মডারেট কোভিড, এটা বোঝা আপনার অর্ধেক আপনার হয়ে গেছে কাজ, অর্ধেক অ্যান্সার হয়ে গেছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ হাফ অফ দ্য অ্যান্সার। 3 নম্বর কথা, ট্রাই টু গিভ স্পেসিফিক অ্যান্সার এন্ড বি ব্রিফ, মানে একদম স্পেসিফিক অ্যান্সার দেওয়ার কথা তারা বলতেছে, কিন্তু এবং টাইম ভ্যালুয়েবল, টাইমের কথা মাথায় রাখতে হবে। কিন্তু আমি আপনাকে এখানে একটা কথা অ্যাড করি, স্যার খুব ভালো বলছে, স্যার তো মানে আমাদেরকে শেখানোর জন্য ভালো বলছে যে স্পেসিফিক অ্যান্সার দিবা, টাইমের কথা মাথায় রাখবা, কারণ 5 মিনিটে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তো পরে কোশ্চেনই করতে পারবে না তোমাকে, সো ঝটপট অ্যান্সার দিতে হবে। কিন্তু একটা কথা বলি, আমি যেটা পরীক্ষার সময় দেখতেছিলাম, আসলে আমি তো জানি না যে স্যারের চেক লিস্টে কি আছে, যেটা আমি আসলে অনেক কথা বলে গেছি। এটার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, আমি আবারও বলতেছি, অ্যাডভান্টেজ কি, আপনি নাম্বার মিস হবে না। আপনি যদি পারেন আপনি বলে যান 10টা বলে যান, স্যারের কাছে কোন 10টা পয়েন্ট আছে আপনি জানেন না, এটা একটা জিনিস। আর 2 নম্বর কথা, আপনি যদি তাড়াতাড়ি বলতে পারেন, আপনার যদি তাড়াতাড়ি, আপনি কখন বলতে পারবেন, তখন আপনার প্রিপারেশন আপ টু দি মার্ক থাকবে, আপনি একবার বাসা থেকে প্র্যাকটিস করে আসছেন, তখন আপনি তাড়াতাড়ি বলতে পারবেন। এটা কিন্তু একদিক দিয়ে। আর 2 নম্বর আরেক দিক থেকে কি, আপনি যখন, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলি,
দুটাই মাথায় রাখবেন, যেটা যার জন্য সুবিধা। যখন আপনি খুব তাড়াতাড়ি মানে অনেক কথা বলতে যাবেন তখন কিন্তু আসল কথাটা হারায় ফেলবে স্যার, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। যে স্যার দেখবেন আসল যে কথাটা যেটার জন্য স্যার দিক দিবে সেটা হারাই ফেলবে, যদিও এটা হয় না, বাট স্যাররা আসলে এত এক্সপিরিয়েন্স, স্যাররা ঠিকই ওখান থেকে বের করে আনে। এটা একটা গেল। দুই নম্বর কিছু স্যার আছে যারা বিরক্ত হয়ে যেতে পারে আপনার বেশি কথা শুনে, যদিও আল্লাহর হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে যে আমার বেশি কথা শুনে বিরক্ত হয় নাই কোনো স্যার, ভালো স্যার ছিল। ভালো স্যার না মানে স্যারদের তো বিরক্ত হওয়ারই কথা, বেশি বললে তো বিরক্ত হবেই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 মিনিটের মধ্যে আপনাকে পুরো 5টা 6টা 7টা স্টেম শেষ করতে হবে, যদি না শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার টাইম আবার লস। সো সেটাও মাথায় রাখতে হবে। আপনি স্পেসিফিক কথা বলেন, আপনি স্পেসিফিক কথা বলেন, না বললে আপনি পাস করেন যে স্যার পরে কোশ্চেন, সহজ কথাই বলে দেন স্যার পরে কোশ্চেন চলে যান, না পারলে নাই 2 মার্কস যাবে। কিন্তু পরে যদি আপনি কোশ্চেন সামনে না আগান তাহলে তো আপনার হচ্ছে গিয়ে পরের বাকি 5 মার্কসে চলে গেল। সো আপনি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় মাথায় রাখার ব্যাপার আছে। আচ্ছা পরে দেখেন এই যে একটা কোভিড সিনারিও ছিল, আপনারা সিনারিওটা পড়বেন, পরে এটার কোশ্চেন কি কি ছিল, যে এটা বেসিক্যালি অক্সিজেন সাপোর্টটা আমি ইনিশিয়ালি কিভাবে শুরু করব এবং তারপরে কি কি দিব, পুরো অক্সিজেন সাপোর্ট নিয়ে এখানে কোশ্চেনটা ছিল। ইমিডিয়েট কি কি ম্যানেজমেন্ট করবা তুমি পেশেন্টের, তারপরে হচ্ছে গিয়ে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে কাজ হচ্ছে না তারপরে কি দিবা, তারপরে কাজ হচ্ছে না তারপরে কি দিবা, এরকম ছিল। এই যে এইটা হচ্ছে গিয়ে রেসপন্স পুরো যায় জিনিসটা, এই পুরো জিনিসটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা এটা হচ্ছে গিয়ে পুরো জিনিসটা আপনারা দেখবেন যে এটা পড়বেন যে এটা হচ্ছে গিয়ে কেমন। তারপরেরটায় চলে আসি, তারপরটা দেখেন এই যে পুরো জিনিসটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তারপরে স্টেশনে চলে যাই। এটা হচ্ছে গিয়ে স্যার নাজমুল স্যার তখন আমাদেরকে দিছিল যে ইমার্জেন্সি ইভালুয়েশনে কি কি জিজ্ঞেস করতে পারে, ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কি কি জিজ্ঞেস করতে পারে, ক্রনিক কেসে কি কি জিজ্ঞেস করবে। আমি লিখে এগুলো সব আমি আপনাদের জন্য নিয়ে আসছি, যা যা আমার কাছে ছিল আমি সব আপনাদের জন্য নিয়ে আসছি, যা যা আমি পাইছি। তারপরে দেখেন এই যে একটা রিসেন্ট আপডেট জিজ্ঞেস করবে, একটা স্টেশন 5 পাবলিক হেলথ হতে পারে, ইথিক্যাল ইস্যু হতে পারে। ইথিক্যাল ইস্যু থেকে কি কি টপিকস, পাবলিক হেলথ থেকে কি কি টপিকস, দেখেন নাজমুল স্যার লিখে দিয়ে গেছে। এপিডেমিওলজি, এনভায়রনমেন্টাল হেলথ, হেলথ প্রমোশন এন্ড এডুকেশন, হেলথ ইকোনমিক্স। সো এই টপিকস গুলো কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আমি আপনাদের জন্য যা যা পারছি আমি সব লিখে নিয়ে আসছি, আপনারা মাথায় রাখবেন। তারপরে দেখেন আরেকটা জিনিস ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন ওপিডি কমপ্লেইন্স, এটা একটা হচ্ছে গিয়ে সিনারিও ছিল। এটা একটা সিনারিও ছিল দেখেন রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একটা করোনিক কেস নিয়ে একটা কোশ্চেন ছিল। তো এটা আপনারা পড়বেন, আপনারা নিজেরা পড়বেন, পড়লে আপনি বুঝবেন যে স্যার এখানে কি চাচ্ছে, স্যার এখানে কি অ্যান্সার চাচ্ছে। সব অ্যান্সার আমি আপনাদের জন্য নিয়ে আসছি, সবগুলোর অ্যান্সার আমি আপনাদের জন্য নিয়ে আসছি। রিসেন্ট আপডেট, এই যে দেখেন এইটা ছিল হচ্ছে কি রিসেন্ট আপডেট, মানে ডায়াবেটিস দিয়ে কোশ্চেনটা ছিল। একটা ডায়াবেটিক পেশেন্ট, এটা কোশ্চেন, এটা আমি ছবি তুলতে পারিনি, হাতে লিখে নিয়ে আসছি যে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন তুমি হচ্ছে কি প্রথমে কি দেখবা, তারপরে তুমি হচ্ছে কি পেশেন্ট যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাহলে তুমি কি দিয়ে স্টার্ট করবা, যদি সে GLP-1 রিসেপ্টর না নিতে পারে তাহলে তুমি কি দিবা। কোশ্চেনটা এটা খান আবুল কালাম আজাদ স্যার এটা কোশ্চেন নিছিল, এটা আমি হচ্ছে গিয়ে লিখতে পারি নাই, তারপর এটা মানে আমি ছবি তুলতে পারিনি মোস্ট প্রবলি, এর জন্য হাতে লিখে নিয়ে আসছিলাম। এই এবং লাস্টে ছিল ইথিক্স, ইথিক্স এর টপিকস, ইথিক্স এর টপিকস, এই টপিকসটা এগুলো সব আপনারা নিজেরা পড়বেন। যেহেতু আমাদের একটা পুরো ফর্মা পরীক্ষা নেওয়া হয়েছিল, আমি আপনাদের এই মক টেস্ট আমি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা বুঝবেন যে বিসিপিএস কি চাচ্ছে এটাই জানার জন্য, আর কিছু না। আচ্ছা এবার হচ্ছে গিয়ে লাস্টে আসি, এটাও আমার কাছে ছিল, সেটা হচ্ছে গিয়ে এটা আমাদের হচ্ছে গিয়ে তারিক স্যার ইথিক্স এর উপর ক্লাস নিছে, সেই ক্লাসটা আমি আপনাদের জন্য সুন্দর মতো লিখে নিয়ে আসছি। কিন্তু তারপরে এই যে দেখেন বারবার এখানে লেখা আছে পেজ নাম্বার 9 থেকে 14 আপনাদেরকে পড়তেই হবে। তারপরে এখানে নোট করে ছোট ছোট জিনিস আছে এবং ডেভিডসনের বাইরেও 2-4টা জিনিস আছে। সো এই জিনিসটা আপনারা একটু পড়বেন, ইথিক্স এর এই জিনিসটা। এইটা কিন্তু ইথিক্স একটা 10 মার্কস, ইথিক্সে কিন্তু আপনাদেরকে ইকুয়াল ইম্পর্টেন্ট, ডেভিডসনের বাইরে 2-4টা জিনিস আছে, আপনারা এই জিনিসটা পড়বেন। এই যে when to breach confidentiality, এটা ডেভিডসনে নাই, ঠিক আছে? end of life decision দেখেন ইউথানাসিয়া, ঠিক আছে? এই জিনিসগুলো ডেভিডসনে নাই। এই যে টপিকস ইথিক্স এ মেডিসিনে কি কি টপিকস আপনাকে পড়তে হবে। আচ্ছা এই যে কোশ্চেন, কি কি কোশ্চেন, ইথিক্স এর কোশ্চেনটা কেমন ছিল আমাদের ডেভিডসনের, এই যে প্রতিটা জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা হচ্ছে গিয়ে প্রতিটা জিনিস এগুলো একটু নিজে পড়বেন যে বিসিপিএস আপনার কাছে কি চাচ্ছে, এটাই হচ্ছে একটা প্রফর্ম। আর হচ্ছে কি কি পড়বেন। তো আমি তো অনেক কথা বললাম, ভাইয়া আপু আপনাদের যদি আমার কাছে কিছু জানার থাকে প্লিজ একটু হচ্ছে কোশ্চেন করলে ভালো হয়,
কারণ আসলে সেশনটা ইন্টারেক্টিভ হওয়া দরকার। কেউ কি কিছু জানতে চান আমার কাছে? আপু যা দেখাচ্ছেন এগুলি যদি আনিস ভাইয়ের কাছে একটু দেওয়া হয় তাহলে আমরা ওখান থেকে নিয়ে নিলাম। ভাইয়া সব আনিস ভাইয়ের কাছে আছে, আপনারা কালেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই, সব আছে আনিস ভাইয়ের কাছে। আনিস ভাই আপনি বললেই আনিস ভাই পাঠিয়ে দিবে, ফটোকপি করা আছে অনেক কপি। আচ্ছা আর আর কিছু জানার আছে ভাইয়া? আমি যদি কিছু হেল্প করতে পারি আপনাদেরকে। আপু এই টপিকসের বাইরে আপনার কিন্তু প্রথম ক্লাস যখন হয়েছে তখন হচ্ছে লং কেসের কিছু আপনার প্রিপারেশন রেডি করার ছিল বলছিলেন। হ্যাঁ 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 ভাইয়া, হ্যাঁ ওই হ্যাঁ ভাইয়া। এগুলা যদি ভাইয়া, পাই আমরা। অবশ্যই ভাইয়া, আমি হচ্ছে কি লং কেস হচ্ছে কি আমি হচ্ছে আমার তো বললাম না সব আমি লিখছি, আমি তো গাধার মানে গাধার মতো লিখতে থাকি, নাহলে আমার মাথায় সেট হয় না। আমার লং কেস না 10টার মতো লেখা ছিল ভাইয়া, বুঝছেন? এখন খুব রাফ লেখা তো আমি এগুলা হচ্ছে কি 5টা লং কেসের মতো মোটামুটি লিখে আমি আপনার মানে নিয়ে আসছি, লং কেসের ক্লাস নিব একটা সামনে, এই জন্য আসলে হচ্ছে দেওয়া হয়নি। তারপরেও এগুলো তো আনিস ভাইয়ের কাছে দিয়ে দিব লং কেসের ক্লাসের জন্য। আপনারা যখন এখানে আসবেন আনিস ভাইয়ের কাছে চাবেন যে আমার নাম বলে, যে উনার আমার অনেক জিনিস আছে আনিস ভাইয়ের কাছে, আপনারা আনিস ভাইয়ের কাছ থেকে একটু মানে কালেক্ট করে নিন, বুঝছেন ভাই? শুধু বলবেন যে আমার নামের কি কি আছে, আপনারা সবই এক কপি নেন, আমার মনে হয় হেল্প হবে। আমার অসপির নোট, আমার লং কেসের নোট, যেটা আমি প্রতিটা জিনিস ভাইয়া আলাদা করে করে আমি প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার জন্য। কারণ আসলে আমি তো প্রথমবার পাস করি, আমি তো অনেকবার পরীক্ষা দিছি, 3বার পরীক্ষা দিছি, এটা আমার 4বার ছিল। তো আমি প্রতিটা জিনিস মানে এই যে 1.5 বছর ধরে মানে আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে প্রিপারেশন নিচ্ছি, আনিস ভাইয়ের কাছে বললেই দিয়ে দিবে। আপু রিটেনের জন্য প্রিপারেশনটা কিভাবে নিয়েছি? জি ভাইয়া? রিটেনের জন্য প্রিপারেশনটা কিভাবে নিয়েছি? রিটেন ভাইয়া রিটেন তো একদিন বলছি, আমি আসলে রিটেন প্রিপারেশনটাই সবচেয়ে বেশি নিছি, কারণ আমি রিটেন না 3বার পরীক্ষা দিছি, পাশ করি নাই, বুঝছেন? তারপরে আমি এইবার আমি সবগুলো একবারে পাশ করছি। এর আগে 3বার রিটেন পরীক্ষা দিছি, আমি রিটেনই পাশ করতেছিলাম না। তো আমি রিটেনে হচ্ছে কি যে ঘষা খেতে খেতে যা হয় ভাইয়া, বুঝছেন? মানে রিটেনে আমি চুলচাটা বিশ্লেষণ করে ফেলছি। আমি আপনাদেরকে জিস্ট কথা একটা কথা বলি, আসলে বিসিপিএস এর একটা মানে আপনি যখন বিসিপিএস এর মেন্টালিটি ধরতে পারবেন সেদিন আপনি পাশ করে যাবেন। সবাই কিন্তু পড়াশোনা করতেছে, পরীক্ষা হচ্ছে একটা অভিনয় ভাইয়া, বুঝছেন? প্রতিটার একই পড়া সিএলডি একটা টপিকস, এটা থেকে রিটেনে কিভাবে কোশ্চেন আসবে, এটা থেকে আইওই তে কিভাবে কোশ্চেন আসবে, এটা থেকে অসপিতে কিভাবে দিতে পারে, এটা থেকে লং কেসে কিভাবে আপনাকে ফেস করবে, এইটাই হচ্ছে কি একই টপিকস ইপিলেপসি একটাই। ইপিলেপসি থেকে রিটেনে কি আসবে, আইওই তে কি আসবে, ইপিলেপসি থেকে আপনার কিভাবে আপনার বাকি কোশ্চেন আসতে পারে, মানে একটাই টপিকস কিন্তু ভাই, বুঝছেন? কিন্তু আপনাকে ওই ধরেন যে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম টপিকস একটা, বাট আপনাকে কি করতেছে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম রিটেন একটা লং কোশ্চেন মধ্যে ডিটি তে ঢুকাই দিচ্ছে, অথবা আপনাকে ইসিজি দিয়ে দিচ্ছে অসপিতে। তো এইটাই হচ্ছে কথা। রিটেন নিয়ে আসলে একদিন হচ্ছে গিয়ে আলোচনা তো করছি, তো আশা করি ইনশাল্লাহ আবার যদি ক্লাসে আসি অবশ্যই আমি রিটেনের কথা নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপু আসসালামু আলাইকুম। আপু আপনি একটা সিম্পটম অ্যানালাইসিসের একটা বইয়ের কথা বলছিলেন কোন এক ভাইয়ের। জি বাইজিৎ ভাইয়ের সিম্পটম অ্যানালাইসিস বই জেনেসিসে আছে, আপনি শুধু আমার বলবেন যে হচ্ছে ফারা আপু যে হচ্ছে কি সিম্পটম অ্যানালাইসিসের বইটা দিচ্ছে বাজিত ভাই, ওটা কি দেন, জেনেসিস থেকে দিয়ে দিবে আপনাকে, সব আছে আনিস ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া আরো কিছু? ভাইয়া আরেকটা কথা বলি, সিম্পটম অ্যানালাইসিসের বইটা নিয়ে একটু কথা বলি আপনাকে। সিম্পটম অ্যানালাইসিসের বইটা আপনার রিটেনে লাগবে, আপনার আইওই তে লাগবে, আপনার ক্লিনিক্যালি লাগবে। সিম্পটম অ্যানালাইসিসের বইটা না, আপনার সিম্পটম অ্যানালাইসিস এই জিনিসটা আপনার 3টা জায়গায় লাগবে। সো প্রতিটা কিছু জিনিস আছে, যেমন ধরুন প্রতিটা টপিকসে একটা সিম্পটম থাকে, সেই সিম্পটম গুলো আপনি কি কি জিনিস দেখবেন, এই যে এই জিনিসগুলো আপনারা কিন্তু পড়তে হবে ভাই আলাদা করে, কারণ এখন তো পরীক্ষারও কঠিন হচ্ছে, স্পেসিফিক হয়ে যাচ্ছে, বুঝছেন? সো আপনি রিটেনে দেখবেন আপনার সিম্পটম অ্যানালাইসিস ডেফিনেটলি রাখবে। আপনি রিটেন থেকে বাইরে হয়ে অসপিতে আসেন, অসপিতে যে ফেস করলেন তো ভমিটিং ও অ্যাবডোমিনাল পেইন, সিম্পটম অ্যানালাইসিস ফেস করছেন না? তো তারপরে আপনি বের হয়ে চলে যান ক্লিনিক্যালি, লং কেসে তো আপনার কাহিনী সিম্পটম অ্যানালাইসিস দিয়ে শুরু হবে। সিম্পটম অ্যানালাইসিস আপনাকে বলতে হবে, তাই না? আপনাকে সিম্পটম স্যার তো লং কেসে বসেই থাকে, তাই না? সো সিম্পটম অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। আমি বলবো আপনাদের সবাইকে এই বইটা নিয়ে আসেন, খুব শর্টকাট, সব সিম্পটম একসাথে লিখে অ্যানালাইসিস করে দিচ্ছে, মানে ম্যাকলয়েড থেকে হাচিসন থেকে, এটা আপনাদের লাগবে, একটু কালেক্ট করে নিন। আমি পড়ে হেল্প মানে উপকৃত হয়েছে, এজন্যই বললাম। ভাইয়া আর কিছু? ভাইয়া আরো কিছু যদি থাকে কোশ্চেন করতে পারেন, নয়তো হচ্ছে গিয়ে এখন আমরা ক্লাস শেষ করতে পারি আসলে বেসিক্যালি।
থ্যাংক ইউ ম্যাম। তাহলে কি ক্লাস শেষ করবো আজকে? হ্যাঁ জি থ্যাংকস আপু। আচ্ছা ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া